গল্প অচেনা মা, লেখায় আরিবা নওশীন। আপনি কি ভেবেছিলেন আমি 2 সন্তানের বাবাকে বিয়ে করব? গলা ভেঙে কান্নায় ভেসে উঠল আনিকার কণ্ঠ। সামনে বসে থাকা মানুষটি নিঃশব্দ, মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সেই নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল ঘরের বাতাসে। আনিকা আবার কাঁদতে কাঁদতেই বলল, আপনি শুনতে পাচ্ছেন না? আমাকে যেতে দিন। নিলয় ধীরে ধীরে চেয়ার থেকে উঠলেন। তার উঠার শব্দেই আনিকা সারা শরীর কেঁপে উঠল। ভেবেছিল হয়তো তিনি কিছু করবেন, কিন্তু নিলয় শান্ত কণ্ঠে বললেন, দেখুন মিস আনিকা, এ পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কারণেই। আপনি কেন আমার মেয়েকে সেদিন সাহায্য করেছিলেন? এখন তারা আপনাকে মা বলে ডাকতে চায়। আনিকা তীব্র তাচ্ছিল্যে বলল, শিশুরা অনেক কিছুই চায়, তার মানে এই নয় সব চাওয়া পূরণ করতে হবে। আমি একজন অবিবাহিত মেয়ে, কেন আমি আপনাকে বিয়ে করব? নিলয় গভীর শ্বাস ফেললেন, যেন ক্লান্ত ভেতরটা সামলাতে চেষ্টা করছেন। আমি আপনার জীবনে কোনো স্বামীর অধিকার চাপিয়ে দেব না। শুধু আমার সন্তান দুটির মা হয়ে থাকবেন। তাদের মা ডাকের উত্তর দেওয়ার জন্য সমাজের চোখে আপনাকে আমার স্ত্রী হতে হবে, সেইটুকুই। আনিকা হেসে ফেলল। সেই হাসিতে ব্যথা আর অপমান লুকিয়ে আছে। সন্তানের সুখের জন্য আপনি কি একজন জীবন্ত মানুষকে বলিদান দেবেন? আমি কোনো বস্তু নই, আমি আপনাকে বলিদান দিচ্ছি না। নিলয় শান্ত থেকে দৃঢ়ভাবে বলল, আপনার পড়াশোনা, ক্যারিয়ার কিছুই বাধা দেব না। বাহ, তাহলে আপনি তো বেশ মহান মানুষ। কিন্তু মানুষ জানে না যে আপনার ভেতরে লুকিয়ে আছে একজন পাষাণ হৃদয়। এবার নিলয়ের সংযম ভেঙে গেল। সে এগিয়ে এসে আনিকার গাল শক্ত করে চেপে ধরল। সহ্য করা আর কাউকে মাথায় তুলতে দেয়া এক জিনিস নয়। খুব বেশি কথা বলছো। ব্যথায় আনিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চেষ্টা করেও কণ্ঠ সামলাতে পারল না। এত ধৈর্যবান হলে আমার বাবার সাথে কথা বললেন না কেন? জোর করে তুলে আনার মানে কি? নিলয় হাত ছেড়ে দিয়ে ধীরে বলল, আমি কথা বলেছি, কিন্তু তিনি রাজি হননি। স্বাভাবিক, রাজি হবেনই না। তাহলে বিষয়টা সেখানেই শেষ হওয়া উচিত ছিল। নিলয়ের কণ্ঠ এবার ভারী, অনুনয়ের কাছাকাছি বলল, আপনি আমার বাচ্চাদের অবস্থা দেখলে বুঝতেন। তারা খাওয়া বন্ধ করে দিয়েছে, যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। শুধু আপনার সন্তানদের দুঃখই দুঃখ। আনিকার কণ্ঠ থরথর করে, আমি কারো সন্তান নই, আমার বাবা মা নেই। আমি আপনাকে ক্ষতি করছি না। আপনি। কথা শেষ হওয়ার আগেই নিলয় নরম কিন্তু অনমনীয় স্বরে বলল, সাইন করুন। এটা কি মগের মুল্লুক? করবেন কি করবেন না? ঘর ভারী হয়ে থাকে, নিঃশ্বাস পর্যন্ত শব্দ হয়ে শোনা যায়। অতীত। আনিকার বাবা একজন সৎ, সংযমী, নীতিবান স্কুল শিক্ষক। নিলয় ভদ্রতাই রেখেছিল কথা বলার সময়। আমার সন্তানদের আপনার মেয়ের দরকার। নিলয়ের কণ্ঠ ছিল ক্লান্ত, তবু স্থির। আমি তাকে কোনো কষ্ট দেব না, কোনো সম্পর্ক চাপাবো না। শুধু সে তাদের পাশে থাকুক। দীর্ঘ নীরবতার পর আনিকার বাবা বলেছিলেন, আমার মেয়ে এখনো পড়ছে, তার জীবন এখনো শুরুই হয়নি। সে কারো বোঝা বইবার জন্য জন্মায়নি। আপনার সন্তানদের মা দরকার হলে সমাজে অনেক তালাকপ্রাপ্ত অসহায় নারী আছে, যারা নতুন আশ্রয় খুঁজছে। তাদের কাউকে বিয়ে করুন, আমার মেয়ে নয়। নিলয় মাথা নিচু করে ঘর ছেড়ে চলে গিয়েছিল। নিলয় আদনান খান একটি বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠানের সিইও। বয়স 30-এর কাছাকাছি। দুটি যমজ সন্তানের একক বাবা, রায়ান ও রায়না। টাকার অভাব নেই, স্বাচ্ছন্দ্যের অভাব নেই, শুধু একটি শব্দের অভাব, মা। তার নিজের শৈশবও ছিল সৎমায়ের অবহেলার ছায়ায় ঢাকা। সেই স্মৃতি থেকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল আর কখনো বিয়ে করবে না। কিন্তু সন্তানের আকুতি হৃদয়ের সব যুক্তিকে ভেঙে দিয়েছে। ফ্ল্যাশব্যাক। মা, আজ দেরি হয়ে গেছে, আর সময় নেই খাওয়ার।
পেছনে থেকে নাদিরা বেগম গলা উঁচু করে বললেন, তাহলে তুই তোর বাবার সঙ্গে যাসনি কেন? 12টা পর্যন্ত ঘুমাবে, তারপর উঠে পাগলের মতো চিল্লাবে দেরি হয়ে গেছে। মা, চিল্লাইও না, ভালো লাগছে না, এমনিও দেরি হয়ে গেছে, এখন চিল্লানো খারাপ লাগছে? তাড়াতাড়ি উঠিসনি কেন? ওঠারনি কেন? ডাক দিলে তুই উঠিস? মা, তর্ক করো না তো, গেলাম। ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিস। টাকা আছে? আনিকা থেমে গেল। টাকা ছিল, কিন্তু বলবে কে? টাকা পেলে কে না চায়? তাই সে ধীরে বলল, না, নেই। নাদিরা বেগম ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে তাড়াতাড়ি একটা 100 টাকার নোট বের করে মেয়ের হাতে দিলেন। আনিকা নোটটা ব্যাগে রেখে দৌড়ে বের হয়ে গেল। আজ সত্যিই খুব দেরি হয়ে গেছে। ভ্যানে চড়েই কলেজের দিকে ছুটছিল সে। হঠাৎ রাস্তা যানজট। মাথা গরম হয়ে উঠল তার। যেদিন দেরি হয় সেদিন হয় ভ্যান পাওয়া যায় না, নয়তো এভাবেই জলবেইয়ের মতো জমে থাকা রাস্তায় আটকা পড়ে থাকতে হয়। আনিকা বিরক্ত চোখে চারপাশ দেখে। জ্যামে বসে বাসে বাইকে রিকশায় আটকে থাকা সময়ের মতো একঘেয়ে জিনিস দুনিয়ায় খুব কম। ঠিক তখনই পাশের গাড়িতে চোখ পড়ে তার। ছোট্ট এক মেয়ে, কপালে অসহায় ভাঁজ ফেলে নিজের হাতে চুলে ব্যান্ড বাঁধার চেষ্টা করছে, কিন্তু তার ছোট হাতের কাছে এ কাজ কষ্টকর। চুল বারবার উস্কে পড়ে। আনিকারের ভেতর এক নরম স্রোত বয়ে গেল। সে ভ্যান থেকে নেমে গাড়ির কাছে গিয়ে কাছে নক করল। মেয়েটি তাকালো। আনিকা ইশারায় জানালা নামাতে বলল। রায়না ভদ্রভাবে জানালা নামিয়ে দিল। ঠিক তখনই সামনে থেকে জ্যাম সরে গিয়ে গাড়ি ধীরে চলা শুরু করল। আনিকা দ্রুত রায়নার হাত ধরে তাকে সামলে টেনে নিয়ে এল। চুলের ব্যান্ডটা নিয়ে তাড়াহুড়োয় তার চুল গুছিয়ে বেঁধে দিল। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু মায়ের মতো সহজ এক স্পর্শ। এদিকে ভ্যানচালক তাড়াতাড়ি ডাকল, আপা, উঠেন, দেরি হইতেছে। আনিকা ব্যস্ত হাতে চুল বেঁধে শেষ করেই দ্রুত ভ্যানে উঠে পড়ল। আর ভ্যান চলতে শুরু করল। রায়না জানালার ধারে দাঁড়িয়ে রইল, চোখ স্থির, নীরব, যেন প্রথমবার কোনো মানুষ তাকে যত্ন দিয়ে স্পর্শ করেছে। ঘরটা নিস্তব্ধ। টেবিলের ওপর রাখা এগ্রিমেন্ট পেপারের পাতাগুলো নীরবে কেঁপে উঠছে ফ্যানের বাতাসে। এক ফোঁটা শব্দ নেই, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের টানটান ভার। আনিকার চোখ লাল, তার ভেতরে রাগ, ভয়, লজ্জা, অপমান সবকিছু গুলিয়ে যাচ্ছে। নিলয় ধীরে এগিয়ে এসে টেবিলের ওপরে রাখা কলমটা সামনে ঠেলে দিল। সাইন করুন। আনিকার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি সাইন করব না। আপনি আমাকে জোর করতে পারেন না। নিলয়ের চোখে ক্লান্তির সাথে তীব্র দৃঢ়তা। হ্যাঁ, জোর করতে চাই না, কিন্তু পরিস্থিতি আমার হাতে নেই। সে শান্ত স্বরে মোবাইলটি বের করল। একটা ভিডিও ওপেন করল। রায়না সেই ছোট্ট মেয়ে মাথা নিচু করে কাঁদছে। রায়ান তার পাশে বসে হাত ধরে আছে। দুজনেই খাবারের প্লেট সামনে রেখে বসে আছে, কিন্তু কিছু খাচ্ছে না। নিলয়ের কণ্ঠ ভারী হয়ে ওঠে। 3 দিন ধরে তারা কিছু খাননি। ডাক্তার বলেছেন এভাবে চললে শরীর ভেঙে পড়বে। আনিকা ফিসফিস করে বলে, আমি তাদের কষ্ট দিতে চাইনি। জানি। নিলয় প্রথমবার চোখ নামিয়ে তাকালো, যেন তার ভেতরটা ক্লান্ত হয়ে পড়েছে। তাই বলছি, আপনি সাইন না করলে আমি আর তাদের বাঁচাতে পারবো না। এক মুহূর্ত নীরবতা, শ্বাস কাঁপা। আনিকা ঠোঁট কামড়ে বলল, আপনার বাচ্চাদের দায়িত্ব আমার না। আমি কেন? নিলয় এবার টেবিলের ওপর রাখা আরেকটি ফাইল আনিকারের দিকে ঠেলে দিল। মুখে কোনো হিংস্রতা নেই, শুধু একরাশ ভারী হতাশা এক ব্যর্থ পিতার। এটা পুলিশের জিডির কপি। আপনার নামে নয়, আপনার বাবার নামে। আপনার বাবা যদি জানতে পারেন এই বয়সে তার জন্য অন্য কারো সংসার ভেঙে যাচ্ছে, বৃদ্ধ মানুষ নিতে পারবেন এই লজ্জার ঘানি? এই বয়সে তার চরিত্রে আঙুল উঠবে।
আনিকা জমে যাচ্ছে, নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। কেউ তার স্বার্থের জন্য নিজের পিতা বয়সী কারো চরিত্রে ছিয়ার ভাবতে পারছে না সে। আপনার বাবার স্কুলের চাকরি। নিলয় থেমে গেল। কথা শেষ করতে হয়নি, শব্দগুলো ছুরি হয়ে বিঁধল। শুধু সন্তানদের জন্য নয়, এখন সেটা বাবার সম্মান পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আনিকারের হাঁটু কাঁপছে, কলম হাতে নিচ্ছে, তবুও হাত স্থির নেই। অভিযোগটা মিথ্যে। তার গলা ভেঙে যায়। জানি। নিলয়ের কণ্ঠ নিচু, ক্লান্ত। এই পৃথিবী সবসময় ন্যায় করে না। চোখ ধীরে উপরের দিকে তুলল নিলয়। সে কাছে এসে খুব নরম, নিঃশব্দ স্বরে বলল, আমি আপনার জীবন নেব না। আমি শুধু ওদের জীবনটা ফেরত চাই। টেবিলের ওপর সাদা পাতার দিকে তাকিয়ে আছে আনিকা। এক ফোঁটা চোখের পানি পৃষ্ঠায় পড়ে। কাপা কাপা হাতে সাইন করার চেষ্টা করে, কিন্তু চোখে পানিতে সব ঝাপসা লাগছে। সাইন হয়ে যায়, কলমটা হাত থেকে পড়ে যায়। নিলয় চোখ বন্ধ করে এক লম্বা শ্বাস নিল। তার মুখে প্রশান্তি নেই, কেবল নিঃশব্দ পড়া যায়। যেন জয়ী হয়েও একজন মানুষ হারিয়ে ফেলে নিজের ভেতরে সবকিছু। আনিকা উঠে দাঁড়ায়। তার হাঁটা ভারী, চোখ ফাঁকা। কাছেই দরজায় পৌঁছাতে নিলয় ধীরে বলে ওঠে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি চাইলে এই বিয়ে শুধু নামেই থাকবে। আনিকা থেমে যায়, কিন্তু পিছনে তাকায় না। তার ফিসফিস করা কণ্ঠ কাচের মতো ঠান্ডা গলায় বলে, নামেই থাকুক, কারণ আমার হৃদয়ে এর নাম প্রতারণা। চলে যায় রুম থেকে আনিকা। ঘর আবার নীরব হয়ে যায়। আনিকা রুম থেকে বেরিয়ে চলে যাওয়ার পর ঘরটা যেন আগের চেয়েও বেশি নীরব হয়ে পড়ে। সব শব্দ যেন থেমে গেছে, শুধু দুজন মানুষের সিদ্ধান্তের ভার ছড়িয়ে আছে চারপাশে। নিলয় টেবিলের ওপর রাখা সাইন করা এগ্রিমেন্ট পেপারের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। জয়ের আনন্দ নেই, বরং হারের মতোই লাগছে। যেন তার বাচ্চাদের জন্য একটা জীবন তিনি ধরে আনলেন, কিন্তু নিজের ভেতরটা ফাঁকা হয়ে গেল। ওইদিকে আনিকার ভিতরও জায়গা মতো আগুন। সে রাস্তায় বের হয়ে প্রথমবার মনে হচ্ছে, হৃদয়ের ওপর চাপ পড়লে নিঃশ্বাসও ভারী উঠছে। তার বুক ধুকপুক করছে, হাঁটাও ঠিক হচ্ছে না। মনে পড়ছে বাবার মুখ, স্কুলের শ্রেণীকক্ষ, নাদিরা বেগমের কোলাহল, নিজের স্বপ্ন। সবকিছু তার মাথায় ঘুরছে। এক সপ্তাহ আগে, সেই দিন অনেক দেরি হয়ে গেছিল। স্যার অনেক বকা দিয়েছে, তাই আনিকা সিদ্ধান্ত নিয়েছে কলেজে কোনোদিন দেরি করবে না। তাই আজও সে দ্রুত পায়ে হাঁটছিল। ঠিক তখনই রাস্তার মোড়ে সে আবার দেখল সেই গাড়িটা। গাড়ির দরজা খোলা, রায়ান দাঁড়িয়ে আছে, চোখ লাল। মাটিতে বসে আছে ছোট্ট ছেলেটি, জুতার ফিতা খুলে গেছে, বাঁধতে পারছে না। বারবার চেষ্টা করছে, কিন্তু দুই হাতের কাঁচা অদক্ষতা তাকে ব্যর্থ করছে। রায়নার মুখে উদ্বেগ। মেয়েটা নিচু গলায় বলল, বাবা, রায়ান পারছে না, দেরি হয়ে যাচ্ছে স্কুলে। নিলয় ফোনে কারো সাথে কথা বলছিল, কিছুতেই মিটিংয়ের সময় পাচ্ছে না। তার চোখে আবার সেই চাপ, সেই ব্যস্ততা। আনিকা প্রথমে এড়িয়ে যেতে চাইল, আর মনে মনে ভাবছে কেন বারবার এদের সাথেই দেখা হয়। আগের দিনও এই জন্য দেরি হয়ে গেছে, আজ আর তাকাবেও না। মা নেই নাকি বাচ্চাদের? কেমন মা? ঠিকমতো রেডি করেও পাঠায় না। কিন্তু রায়ানের চোখের দিকে তাকাতেই তার ভেতরটা নরম হয়ে গেল, ঠিক আগের সেই দিনের মতো। সে এগিয়ে গিয়ে বলল, এই তো, আমি করে দিচ্ছি। রায়ান মাথা তোলে। আনিকা হাঁটু গেড়ে বসে তার জুতার ফিতে সাজিয়ে গুছিয়ে বাঁধতে লাগলো খুব যত্ন নিয়ে। রায়ান ধীরে ধীরে বলল, আপনি আবার এলেন? আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। আনিকার হাত থেমে গেল এক মুহূর্ত। সে নরম গলায় বলল, কেন আসব না? রাস্তাটা তো আমারই। বলে হেসে দিল। রায়না কাছে এসে দাঁড়ালো, তার চোখে জল চিকচিক করছে। আপনাকে ওই দিন আমাকে খুব মামা লাগছিল। আনিকার বুক কেঁপে উঠল। নিলয় কথা শেষ করে ফিরে তাকালো। দৃশ্য দেখে থমকে গেল।
আনিকা রায়ানের ফিতা বাঁধছে। রায়না হাত ধরে দাঁড়ান। দুজনের মুখে এক ধরনের শান্তি। এক মুহূর্তের জন্য নিলয়ের চোখের ভেতর দিয়ে অজানা ঝড় বয়ে গেল। এতেই বুঝে নিল এসব কাকতালীয় নয়। আনিকা উঠে দাঁড়াতেই রায়ান ফিসফিস করে বলে উঠল, আপনি কি আবার চলে যাবেন? এক মুহূর্ত থেমে আনিকা বলল, হ্যাঁ আজ যাব, কিন্তু দেখা হতে পারে আবার। এই আবার টুকুই রায়ান রায়নার চোখে আলো জ্বালিয়ে দিল। আর এই আলো নিলয় দেখে ফেলল। বিয়েটা যেন বিয়েই হয়নি। না আলোকসজ্জা, না গানের শব্দ, না হাসি মুখে আশীর্বাদ, শুধু নিঃশব্দে দুজন মানুষের ভাগ্য বদলে গেল। নতুন ঘরের দরজা খুলতেই আনিকার মনে হলো সে যেন নিজের জীবনের নয় অপরিচিত কারো গল্পে ঢুকে গেছে। ঘরটা সাজানো, কিন্তু ছোঁয়া নেই কোনো নারীর। সবকিছু যেন প্রয়োজনের জন্য রাখা, অনুভূতির জন্য নয়। আনিকা আয়নায় তাকায়, যেন নিজের প্রতিচ্ছবিকেই চিনতে পারছে না। তার বুকের ভেতর কাঁপুনি। আজ থেকে সে কারো মা নামে পরিচিত হবে, এক অচেনা মানুষের ঘর, যার সাথে তার কোনো দিন প্রেম ছিল না। আর সেই মানুষ নিলয়। হঠাৎ দরজায় টোকা। আনিকা হুঁশ ফেরে। সে সোজা হয়ে দাঁড়ায়। নিলয় দরজার বাইরে। তার মুখে সেই চিরচেনা ঠান্ডা স্থিরতা, কিন্তু চোখের ভেতরে লুকানো অপরাধবোধ স্পষ্ট। আপনি ঘুমিয়েছেন ঠিকমতো? কণ্ঠে এক অদ্ভুত সতর্ক, যেন ভয় আছে তাকে আঘাত না করে ফেলে। আনিকা কোনো জবাব দেয় না। নিলয় আস্তে যোগ করল, আজ বাচ্চারা খুব উত্তেজিত। আপনাকে দেখার জন্য, মানে আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। কথাটা বলতেই তার চোখের কোণে অপরাধবোধের রেখা ঘন হয়ে উঠল। দেখুন, তিনি ধীর স্বরে বললেন, আমি প্রতিশ্রুতি রাখব না, কোনো বাধ্যবাধকতা আপনার ওপর চাপাব না। আপনার নিজের সীমার প্রতি আমি সম্মান রাখব। আনিকারের বুক কেমন যেন চেপে আসে। যে মানুষ তাকে জোর করে বিয়ের কাগজে সাইন করিয়েছে, মোশেই আজ সম্মানের কথা বলছে। কথার সঙ্গে অনুভূতি মিলছে না। সবই যেন এক রহস্য। ড্রয়িং রুমে পা রাখতেই আনিকা থমকে গেল। রায়ান আর রায়না দুজনেই দাঁড়িয়ে আছে। দুজনের চোখই লাল, কিন্তু সেই লালের ভেতর ছিল অদ্ভুত উজ্জ্বলতা, যেন হারিয়ে পাওয়া কাউকে দেখছে। রায়না ধীরে ধীরে এগিয়ে এল। তার ছোট্ট হাত দুটো কাঁপছিল। মা শব্দটা মুখে আটকে গেল। রায়নের ছোট্ট গলা কেঁপে ওঠে। আমরা আমরা খাবো। আপনি রাগ করবেন না? আনিকার বুক ভেঙে চূর্ণ হয়ে গেল। যে দুটি শিশু মায়ের জন্য কাঁদছিল। সে হাঁটু গেড়ে বসল। রায়না ধীরে ধীরে সামনে আসল, আর হঠাৎ দৌড়ে এসে তার গলা জড়ায় ধরে বলল, মা। শব্দটা এতটাই ভাঙা যেন বাচ্চাটির বুকের সব ব্যথাই এক শব্দেই জমে আছে। আনিকা অনিচ্ছা থেকেও বাচ্চাটির মাথায় হাত রাখল। তার নিজের গলা অকারণে ভিজে উঠল। রায়ানও আস্তে এসে পাশে দাঁড়ায়, কিন্তু জড়িয়ে ধরল না। সে শুধু তাকিয়ে আছে। ভয়, তৃষ্ণা, নির্ভরতার অদ্ভুত মিশ্রণে। এই দুজনই কেন তাকে এত টানে আনিকা বুঝতে পারল না। কিন্তু একটাই অনুভূতি মাথায় ঘুরপাক খায়। এই শিশুরা মায়ের অভাবে কতটা শুকিয়ে গেছে। সবার সামনে নিজেকে সামলে রাখলেও ভেতরে ঝড় থেমে নেই। এটা কি তার জীবন? সে কি সত্যিই মা হতে পারবে? নিলয় কি সত্যিই শুধু বাচ্চাদের জন্য তাকে এনেছে, নাকি আরও কিছু আছে? নিলয়ের চোখে সেই গভীর অন্ধকার অপরাধবোধের সঙ্গে মেশা এক ধরনের নির্মম নিশ্চয়তা। একজন সাধারণ সিইওর চোখে এমন ছায়া থাকে না। কিছু একটা আছে, খুব গভীরে, অন্ধকারে। খাবার টেবিলে বাচ্চাদের সামনে নিয়ে বসেছে তারা। হঠাৎ ফোন বেজে উঠল নিলয়ের। সে ফোন ধরতেই তার কণ্ঠ পুরো বদলে গেল। ঠান্ডা, ধারালো, কোনো আবেগ নেই। আমি বলেছি পরিষ্কার কাজ চাই, প্রমাণ থাকবে না। কাজ শেষ হলে লোকটাকে আমার কাছে আনবে। কথা বলতে বলতে সে টেবিল থেকে উঠে জানালার পাশে গেল। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ।
আর কণ্ঠে এমন ভয়হীন শক্তি যা কোনো সাধারণ ব্যবসায়ীর হতে পারে না। তার শব্দগুলো ছুরির ধার দেওয়ার মতো শীতল। আনিকা নিঃশব্দে তাকিয়ে আছে। নিলয় কথা শেষ করে ঘুরে তাকায়, হঠাৎই তার মুখ বদলে গেল, যেন আগের মানুষটি ফিরে এসেছে। বাচ্চাদের সামনে এসব কথা বলা ঠিক হয়নি, সে নিচু স্বরে বলল। কিন্তু আনিকার মন ইতিমধ্যে ভয়ের ঠান্ডা ছায়া ডেকে গেছে। এই মানুষটা আসলে কে? শুধু সিইও নাকি আরো বড়, আরো অন্ধকার কোনো পরিচয় লুকিয়ে আছে? রায়না তার হাত চেপে ধরে বলল, মা, তুমি থাকবা তো? সে জানে এই বাড়িতে তার পথ সহজ হবে না। এই মানুষটার কাছে আসলে কেমন অন্ধকার লুকানো আছে তা সে এখনো জানে না। কিন্তু এই দুই শিশুর ক্ষুধার্ত চোখ তার সিদ্ধান্ত বদলে দিয়েছে। এখন সে থাকতে বাধ্য। নতুন জীবনের প্রথম সকাল যেমন অচেনা ছিল, তার চেয়েও বেশি অস্থির ছিল সন্ধ্যাটা। বাড়িটা বাইরে থেকে বিলাসবহুল, কিন্তু ভেতরে কোথাও একটা নীরব ভয় লুকিয়ে আছে, যেন দেয়ালগুলোও কিছু বলতে চায়। রুমে ঢোকার পর দরজার সামনে একটা ছোট কাগজ পড়েছিল। নিলয় লিখে রেখেছে, আপনি যেসব চান না, আমি কখনো বাধ্য করব না। আপনার ঘর আলাদা, আপনার দরজায় আমি টোকা দেব না যদি না আপনি ডাকেন। আনিকার চোখ স্থির হয়ে গেল। এমন মানুষ যে জোর করে বিয়ে করিয়েছে, সেই এখন দূরত্ব বজায় রাখতে চাইছে, নাকি এও একটা হিসেব? মনে আরেকটা প্রশ্ন খোঁচা দিচ্ছে, এই মানুষটা আসলে কতটা নিয়ন্ত্রণ করে আর কতটা ভয় পায়? বিকেলে রায়না দৌড়ে আসে তার রুমে। মা, দেখো, আমি আঁকছি। ছোট্ট কাগজে তিনজন মানুষের ছবি, নিলয়, রায়ান আর সে নিজে। তাদের পাশেই আরেকটা মেয়ে, মুখে হাসি। আনিকা দেখে থমকে যায়। ছবির 4 নম্বর মানুষটা সে নিজেই। রায়নার চোখে ঝিলিক। তুমি আজ আমাদের সাথে বসে গল্প কইবা? রায়ান দূর থেকে বলে, আমরা আজ ভয় পাইনি, তুমি আছো তো। এই দুটি লাইন আনিকারের বুকের গভীরে কিছু একটা নরম করে দিল। তাদের মানেই 5 বছর। তার মা চলে যাওয়ার দিন থেকেই নিলয় বদলে গেছে, এটা ওদের মুখেই বোঝা যায়। রায়ান প্রায় ফিসফিসিয়ে বলে, বাবা কোনোদিন হাসে না, কিন্তু তুমি এলে আজ মুখটা একটু নরম ছিল। খুব অল্প কথায় বাচ্চারা এমন সত্য বলে দিল যা আনিকার মাথার ভেতর আলো জ্বালিয়ে দিল। ডিনারের আগেই ফোন আসে। ফোন রিসিভ করে কথা বলে ঘরে আসে। নিলয় কেবল বলল, আমার আসতে দেরি হবে, বাচ্চাদের দেখে রেখেন। তার কণ্ঠে কোনো রাগ নেই, না আদেশ, না অনুরোধ, একটা ক্লান্ত, ভারী পাথরের মতো কণ্ঠ। কিন্তু তার বের হয়ে যাওয়ার ভঙ্গিটা একটা ভয়াবহ অস্থিরতা ফেলে যায়। একজন সাধারণ সিইও রাতে এত জরুরি কোথায় যায়? বাচ্চারা জানালার কাছে গিয়ে দাঁড়ায়। গাড়ি বের হওয়া পর্যন্ত তাকিয়ে থাকে। রায়না জিজ্ঞেস করল, মা, বাবা কি আজ আবার খারাপ লোকদের সাথে দেখা করতে যাচ্ছে? আনিকা চমকে ওঠে। খারাপ লোক? রায়ান ধীরে মাথা নিচু করে বলল, বাবা রাগী হলে ঘরে সবাই ভয় পায়, গার্ডদের চোখে ভয় থাকে। মা বলতো বাবাকে কেউ রাগানোর সাহস দেখায় না। ওর কণ্ঠে ভয়ের মিশ্রণে এক অদ্ভুত সম্মান, নরম ভয়, একজন ক্ষমতাধর কিন্তু বিপজ্জনক মানুষের প্রতি। আনিকার শরীর শিউরে উঠল। রাত 9টার দিকে খাবার পরিবেশন করা হলো। আজ প্রথম আনিকাকে দেখে গৃহকর্মী সালমা হাসল না, বরং ভয় মেশানো শ্রদ্ধায় মাথা নিচু করল। আপা, সে দ্বিধায় থেমে যায়। হ্যাঁ, বলুন। আপা, আপনি সাবধানে থাকবেন, মালিক আপনার খারাপ কিছু করবেন না কিন্তু। সে থমকে যায়। কিন্তু কি? সালমা ঠোঁট কামড়ায়। মালিক এত রাগী আর এত ভয়ঙ্কর, এমন মানুষ খুব কম দেখা যায়। রাত হলে রাস্তা তার, দিন হলে এই বাড়িটাও তার নয়। কথা শেষ করে সে দ্রুত চলে গেল। আনিকারের মাথা ঘুরে যায়, সে তো আলহামদুলিল্লাহ কিছুই বুঝে নাই। দিনে তিনি ভদ্র ব্যবসায়ী, কিন্তু রাতে কি? রাতে কেমন জানি লাগছে, কোথায় ফেসে গেল।
রায়না নিলয় কথা ছাড়া শাসও করে না, ভয় পায় খুব নিজের বাবাকে। তাহলে তো নিলয় শাসন করেই বাচ্চাদের সামলাতে পারত। তার মানে কি নিলয় বাচ্চাদের জেদে আমাকে বিয়ে করেনি? না, আর ভাবতে পারছে না, মাথা ঘুরাচ্ছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। রাত 11টা। আনিকা ঘুমোতে পারছিল না। হঠাৎ নিচতলার গেটের শব্দ, গাড়ির ব্রেক, জুতার ধাপ, শব্দ ভারী, দৃঢ়। নিলয় ফিরেছে। সে ড্রয়িং রুমে দাঁড়িয়ে, শার্টে রতের ছোট দাগ, চোখ দুটো অদ্ভুত ঠান্ডা, শ্বাস ভারী। সে চুপচাপ কোট খুলে চেয়ারে ফেলল। ঠিক তখনই তার হাত থেকে একটা ছোট সোনালি লকেট পড়ে গেল। আনিকা দূর থেকে দেখল, লকেটে রয়েছে রায়ানের জন্মদিনের ছবি। নিলয় লকেটটা হাতে তুলে নিয়ে যেভাবে তাকিয়ে থাকল, সেই দৃষ্টিতে ছিল বেদনা, অপরাধবোধ, আর ভয়ঙ্কর অন্ধকার। কথা না বলেই সে হঠাৎ দেয়ালে থাকা সেফ খোলে। ভেতর থেকে বের হয় একটা কালো রিভলভার। আনিকার বুক থমকে যায়। তারপর নিলয় খুব শান্ত, অমানবিক শান্ত কণ্ঠে বলে, এটা ভয় পেতে নয়, এটা বাঁচিয়ে রাখার জন্য। তার কণ্ঠ শুনেই বোঝা গেল এ মানুষটার জীবন মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করে। নিলয় চোখ তুলে আনিকাকে দেখে, চোখে এক ফোঁটা গোপন সত্যের ছায়া। আপনি ভয়ের মানুষ নন, সে বলে, কিন্তু আমার জীবন ভয়ের। তারপর সে আস্তে যোগ করে, আমি যা করি বাচ্চাদের জন্য, এখন আপনার জন্যও। আনিকার শিরদাঁড়া অবধি কাঁপিয়ে দিল কথাগুলো। সে বুঝল, এই বিয়ে শুধু বাচ্চাদের জন্য নয়, আরও বড়, আরও বিপজ্জনক কোনো কারণে নিলয় তাকে জীবনে টেনে এনেছে। আজ প্রথম আনিকা অনুভব করল এই বাড়িটা শুধু বাড়ি নয়, একটা যুদ্ধক্ষেত্র। আর নিলয়, সে শুধু একজন বাবা নয়, কোনো রহস্য। সকালেও আনিকার বুকের অস্থিরতা কমেনি। বাড়িটা বড়, নির্জন, নিলয়ের মতোই, চুপচাপ, অথচ ভিতরে লুকানো আগুনে ভরা। রায়ান তাকে জড়িয়ে ধরে ঘুম ভাঙালে মনটা একটু নরম হয়েছিল। কিন্তু নিলয়ের অনুপস্থিতি আবার ঘরের ভেতর শূন্যতা টেনে আনল। আজও সে সকালেই বেরিয়ে গেছে। কোথায় তা কেউ বলতে পারবে না। বাবা আবার সিক্রেট কাজে গেছে, রায়ান বলল। আনিকা থমকে যায়। সিক্রেট কাজ? রায়ানা ফিসফিস করে, ওটা কেউ বলে না, খালাম্মারা বলতো। বাবা রেগে গেলে সবাই ভয় পায়। আনিকার গলা শুকিয়ে আসে। যাই হোক, নিলয় স্পষ্টতই সাধারণ ব্যবসায়ী নয়। দুপুরের দিকে ড্রয়িং রুমে অদ্ভুত গুঞ্জন, গার্ডদের ভঙ্গি কঠিন, যেন বিশেষ কারো আগমন। তারপর দরজা দিয়ে ঢুকলো এক লম্বা, সুদর্শন, আত্মবিশ্বাসী যুবক। দেখা মাত্রই বোঝা যায় রতের সম্পর্ক আছে। চেহারায় নিলয়ের কিছু ছাপ, কিন্তু চোখে অন্যরকম উষ্ণতা। স্বভাবটা অনেক বেশি খোলা। হাই, আমি আরিয়ান, নিলয়ের চাচাতো ভাই। আনিকা বিনীত মাথা নেড়ে দাঁড়াল, কিন্তু আরিয়ান নিজের মতোই হাসল। আমি শুনেছি বিয়ের খবর, কিন্তু নিলয় তো আমায় জানায়নি, তাই নিজেই আসলাম ভাবি দেখতে। গলায় একটা দুষ্টু অভিযোগ আর অবাক স্বর। তার চোখ প্রথমবার যখন আনিকার ওপর পড়ল, দৃষ্টিটা বদলে গেল, থেমে গেল। তার ধীর কণ্ঠ বলল, তুমি আনিকা? তাই তো। নিলয়ের চয়েস যেমনই হোক, এই প্রথম বোধ হয় সে একটা সঠিক কাজ করেছে। আনিকা জবাব দেওয়ার আগেই রায়না দৌড়ে এসে আরিয়ানের হাতে ঝুলে যায়। আরিয়ান চাচা। আরিয়ানের হাসি পুরো রুম ভরিয়ে দেয়। কিরে রাজকন্যা, আমাকে ভুলে গেছিস? এই দৃশ্য দেখে আনিকার মনে হলো বাড়িটাই কেউ প্রথমবার প্রাণ এনেছে। আরিয়ান আচরণে উষ্ণ, কিন্তু চোখে একদমই অন্যরকম বুদ্ধি খেলা করছে, যে বুদ্ধি নিলয়ের চোখে নেই। আরিয়ান সোফায় বসে আনিকার দিকে তাকালো। তুমি কি ভয় পাচ্ছ? প্রশ্নটা এত নিখুঁতভাবে বলল, যেন মনের ভেতর ঢুকেই দেখে ফেলেছে। আনিকা চমকে যায়। আরিয়ান নরম স্বরে বলে, নিলয় ভয়ঙ্কর মানুষ, জানি,
কিন্তু সে অন্য কারোর চেয়ে নিজেকে সবচেয়ে বেশি শাস্তি দেয়। এই লাইনটা অদ্ভুতভাবে সত্যি শোনায়। তুমি চাইলে বলতে পারো আমাকে। আরিয়ান কথাটা এমনভাবে বলল যেন অধিকার খাটাচ্ছে। আমার স্বামীর কথা তাকে কেন বল, আনিকা মনে মনে ভাবল। কিন্তু এটাও খুব পরিষ্কার, সে শুধু শুনতেই চায় না, সে পর্যবেক্ষণ করছে। আনিকার প্রতিটি প্রতিক্রিয়া পড়ছে। এমন এক তীক্ষ্ণ দৃষ্টি মাফিয়ার লোক ছাড়া আর কারো হয় না। অল্প পরেই দরজায় শক্ত শব্দ। নিলয় ঢুকল। মুখ কঠিন, চোখ আরো কঠিন। আরিয়ান উঠে দাঁড়ালো। ভাই, কতদিন পর? নিলয় কোনো হাসি দিল না, শুধু তাকিয়ে রইল আরিয়ানের দিকে এক দৃষ্টিতে যেখানে ঠান্ডা সতর্ক, অপছন্দ এবং অদ্ভুত ঈর্ষার ছায়া। তুমি এখানে কেন? নিলয়ের কণ্ঠ অত্যন্ত ঠান্ডা। আনিকা অবাক হয়ে বলে, এই কেমন কথা বলছেন আপনার ভাই? সে তো আসতেই পারে। নিলয় এক পলক আনিকার দিকে তাকায়। চোখে কোনো রাগ নেই, বরং শান্ত, কিন্তু এতই শান্ত যে মনে হচ্ছে ঝড়ের আগাম বাণী। আরিয়ান ব্যঙ্গ হেসে বলল, বউ দেখতে এলাম, দোষ আছে? নিলয়ের চোয়াল শক্ত হয়ে যায়। আনিকা আড়ালে দাঁড়িয়ে অনুভব করল দুই ভাইয়ের মাঝে কিছু আছে, বিশ্বাসঘাতকতা কিংবা রতের শত্রুতা। নিলয় শান্ত গলায় বলল, দোষ নেই, কিন্তু পরের বউ বেশি দেখা তো সুপুরুষের লক্ষণ না। আরিয়ান আনিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, বেশি কোথায়? একবারই তো দেখলাম। বড় কষ্ট পেলাম ভাবি আপনার ভবিষ্যতে কথা ভেবে। আনিকা অবাক হয়ে তাকিয়ে আছে, মানে এই বাড়িতে যেন অবাক হওয়াই শেষ হচ্ছে না। অথচ সে আসছে মাত্র 2 দিন হলো। নিলয় আরিয়ানের কাছে যেতে যেতে বলে, আমার বউয়ের ভবিষ্যৎ আমি দেখে নিব, তোমাকে ভাবতে হবে না। বউ? বউ বানানোর জন্যই বিয়ে করছিস? বড় অবাক হলাম শুনে। এটা শুনে নিলয়ের রাগ আকাশ ছুঁয়ে যায়। সে একবার আনিকার দিকে তাকায়, যে থাই রোবটের মতো দাঁড়িয়ে আছে। কে কি বলছে কিছুই মাথায় ঢুকছে না। নিলয় নিজের রাগ কন্ট্রোল করে বলে, গেট আউট। আরিয়ান চলে যাওয়ার সময় হালকা গলায় বলল, আনিকা, আবার দেখা হবে। তোমাকে নিয়ে আমার আরো অনেক কথা বলার আছে। তার এই কথা নিলয়ের মুখের রং বদলে দিল। নিলয় গটগট করে সিঁড়ি দিয়ে পড়ে চলে গেল। আনিকা দাঁড়িয়েই আছে, তার কোনো হেলদোল নাই। রাতে নিলয় আনিকার রুমের সামনে এসে থামল। দরজায় টোকা দিল না, শুধু নিঃশব্দে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তার ছায়া দরজার নিচ দিয়ে ঢুকে ফ্লোরে নড়ছিল। একটু পর সে নিচু কণ্ঠে বলল, আরিয়ান থেকে দূরে থাকবেন। আনিকার বুক ধড়াস করে ওঠে। কেন? নিলয়ের কণ্ঠ ঠান্ডা বলল, কারণ সে আমাকে ধ্বংস করার লোকদের মধ্যে একজন। নীরবতা। তারপর ফিসফিস করে বলল, আর আমার জীবন যতটা অন্ধকার সে তার থেকে 4 গুণ বেশি। আনিকা শুনে হাড় পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। নিলয় চলে যায়। বাতাসও যেন তার সাথে ভারী হয়ে ওঠে। রাত আনিকার ঘুম আসছিল না। বাড়ির নীরবতাটা আজ যেন বাড়তি ভারী। নিলয় আর আরিয়ানের কথোপকথন মাথায় ঠুকঠুক করছে। দুজনের মাঝে যে ইতিহাস আছে, তা কেবল ভাই ভাই ঝগড়া নয়, এর ভেতর রতের দাম আছে। সকালে আনিকার ঘুম ভাঙল দরজায় টোকা শুনে। মা, ফিসফিস করে বলে রায়নার। দরজা খুলতেই মেয়েটা ভয়ার্ত চোখে জড়িয়ে ধরল। আমি একটা স্বপ্ন দেখেছি, বাবা পড়ে যাচ্ছিল, কেউ ধাক্কা দিচ্ছিল। আনিকার বুক কেঁপে উঠল। আনিকা তার নিজেকে শান্ত করে বলে, মা, এটা কেবল স্বপ্ন। আর স্বপ্ন সত্যি হয় না। রায়ান পাশেই দাঁড়িয়ে, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। বাবা রাতেও ঘরে আসেনি। আনিকা কি বলবে সেই কিছুই বুঝছে না। দুই ভাই সম্পর্কে আগের দিনের উত্তেজনা মনে পড়তেই আনিকারের হাত ঠান্ডা হয়ে আসে। নাস্তা বানাতে সালমাকে ডাকতেই সালমা ভয় মেশানো গলায় বলল, আপা, গতকাল আরিয়ান সাহেব আসবেন জানি গার্ডরা তটস্থ হয়ে গিয়েছিল। কেন? সালমা চোখ সরিয়ে বলল, ওদের দুজনের অতীত খুব ভয়ঙ্কর। কি অতীত? আমি জানি না আপা। কথা বলেই ফিরে গেল। আনিকার শ্বাস আটকে গেল।
যদি দুজনেই এমন হয় তাহলে এই বাড়িতে তার থাকা মানে তো ধীরে ধীরে আগুনের ভিতরে হাঁটা। দুপুরে অ্যানিকা বেরিয়ে গেল কিছু জিনিস আনতে। ড্রাইভার দরজায় দাঁড়িয়ে বলল, মালকিন, স্যার বলেছেন বাইরে গেলে আমাকে সঙ্গে নিতে। আনিকা যাই বলুক, তার কথার কোনো মূল্য নেই এখানে। বাধ্য হয়ে নিয়ে গেল। গাড়ি চলার মাঝেই দেখা গেল জ্যাম, নড়াচড়া নেই। আনিকা জানালা দিয়ে তাকিয়ে রইল। রোদে ভিজে থাকা রাস্তায় একটা ছোট ছেলে দাঁড়িয়ে কাঁদছে। তার জুতার ফিতা খুলে গেছে। মা বাবা নেই পাশে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আনিকার বুকের ভেতর পুরনো দিনের সেই মমতা জেগে উঠল। জানলা খুলে বলল, এসো, ফিতাটা বেঁধে দিই। ছেলেটা প্রথমে ভয় পেল, তারপর এগিয়ে এলো। আনিকা হাঁটু গেড়ে বসল, ধীরে জুতার ফিতা বেঁধে দিল। হাওয়ার মতো নরম স্বরে বলল, এভাবে পায়ে পা লাগে পড়ে যাবে। ছেলেটা হেসে উঠতেই হঠাৎ পাশে চকচকে গাড়ির দরজা খুলে গেল। আরিয়ানের কণ্ঠ বেশে আসল, বাচ্চাদের জুতার ফিতা বাঁধার ইচ্ছা তোমার পুরনো থেকেই নাকি? আমার ভাইকে ভুলে যাবার একটা চেষ্টা? আনিকা চমকে তাকালো। আরিয়ান দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত দৃষ্টি। উষ্ণতা? না, অন্য কিছু। আপনি এখানে? আমায় ফলো করছেন? যেখানে সমস্যা, আমি সেখানেই থাকি। আরিয়ানের ঠোঁটে রহস্যময় হাসি। তবে তুমি যেখানে সেখানে উপস্থিত হওয়া আলাদা ব্যাপার। ড্রাইভার জানে তাকে গাড়িতে উঠতে বলে, তাই আনিকাকে গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে শুরু করতেই আরিয়ান পিছন থেকে বলে উঠল, বউ হও মানেই বন্দি হও না। আনিকা, সতর্ক থেকো, আমার ভাই কখনো কারো ভালোবাসা ধরে রাখতে পারে না। আনিকার শরীর কেঁপে ওঠে। কেন যেন মনে হয় আরিয়ানের এই কথায় সত্য লুকিয়ে আছে। বিকেলে বাড়িতে ঢুকতেই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে নিলয়। কিন্তু আজ তাকে দেখে আনিকার পা থমকে গেল। কারণ এই সময় নিলয় বাসায় থাকে না। যদিও অবাক হয়নি, কারণ নিলয়ের আসার যাওয়ার কোনো সময় ঠিক নেই। তার চোখ লাল। কোথায় ছিলেন? আনিকা প্রথমবার প্রশ্ন করল। নিলয় তাকাল, চোখে এমন ক্লান্তি যেন মানুষটা কোনো মরণক্ষেত্র পেরিয়ে এসেছে। আপনি বাইরে ছিলেন? নিলয় জিজ্ঞেস করল খুব নরম স্বরে। হ্যাঁ। একাই? কণ্ঠ অদ্ভুত ঠান্ডা। না, রাস্তায়। আরিয়ান? প্রশ্নটি ছুরির মতো ছুড়ল নিলয়। আনিকা চুপ। নিলয়ের গলা হঠাৎ শক্ত হল। আপনি তার কাছ থেকে দূরে থাকুন। আপনি আমাকে বিয়ে করেছেন, বন্দি করেননি। আমি কি করব সেটা আমার ব্যাপার। আনিকার কণ্ঠ প্রথমবার এত দৃঢ়। নিলয়ের চোখে এক মুহূর্তের জন্য ভেঙে পড়ল। আমি জানি, সে বলল ধীরে। কিন্তু আরিয়ান, সে আমার রক্ত হলেও আমার অর্ধেক শত্রু। আনিকা শ্বাস বন্ধ করে শুনল। সাবধানে থাকবেন, নিলয় ফিসফিস করে বলল। কারণ আপনাকে কিছু হলে আমি নিজেকে ক্ষমা করব না। এই লাইনটা আনিকার বুক কাঁপিয়ে দিল। এটা আদেশ নয়, এটা ভয়। কারো জন্য ভয়। তারপর নিলয় সিঁড়ি বেয়ে উঠে গেল। দরজার সামনে দাঁড়ানো অবস্থায় আনিকা দেখল তার হাঁটার ভঙ্গিতে একটা ব্যথা আছে, যা সে লুকাচ্ছে, যা সে কাউকে দেখাতে চায় না। রাতে, ঘড়ি 12টা। আনিকারের রুমের দরজার বাইরে নরম পায়ের শব্দ হঠাৎ থেমে গেল। একটা ছায়া দরজার নিচে স্থির দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। নিলয়। তারপর খুব নিচু কণ্ঠে বলল, আমি দেরি করে ফেলেছি আপনার জীবনে আসতে। আজ মনে হচ্ছে আমার আপনার সত্যিই দরকার। আমি অনেক একা, আনিকা অনেক। এই জীবন যে বড় কলঙ্কের। ছায়াটা সরে গেল। নিলয় যে মানুষটাকে সে ভয় পায়, সেই মানুষটাই কি আর সবচেয়ে একা? আনি হয়তো শুনছে বা শুনেনি, কি জানি। সকালে রায়না রায়ান খেলছে ড্রয়িং রুমে। আনিকা রান্নাঘরের কাউন্টারের পাশে দাঁড়িয়ে নাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু খিদে নেই। হঠাৎ গেট খুলে যাওয়ার শব্দ। মসৃণ
নিশ্চুপ পায়ের শব্দ। একজন মানুষ ঢুকল বাড়ির ভেতর। নিলয় নয়, আরিয়ান। আজ মুখে সেই দুষ্টুমি হাসি নেই, চোখে অদ্ভুত সিরিয়াস ছায়া। সুপ্রভাত, ভাবি। তার কণ্ঠ আজ স্বাভাবিকের চেয়ে নরম। আনিকা অবাক। আপনি এত সকালে? আরিয়ান কোমর ভাঁজ করে সোফায় বসে, আর তীক্ষ্ণ চোখে একবার চারপাশ দেখে নেয় যেন কারা শুনছে। কারা নয় সেটা হিসেব করছে। নিলয় বাসায় নেই। জানতাম। এই লাইনটি ইচ্ছা করে বলা। আনিকা সতর্ক হয়ে যায়। আমার আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? আনিকা নীরবে জিজ্ঞেস করে। আরিয়ান টেবিলে রাখা জলের গ্লাস আঙুলে ঘোরাতে থাকে। তার আঙুলের নড়চড়ার মধ্যেও অদ্ভুত নার্ভাসনেস লুকানো। আপনি খেয়াল করেছেন, নিলয় আপনাকে বাড়িটা নিয়ে কিছুই বলেনি। মানে? আরিয়ান একটু ঝুঁকে আসে, চোখে ধারালো মনোযোগ। এই বাড়িটা শুধু বাড়ি নয়, ভাবি। এটা নিলয়ের নিরাপদ এলাকা, যেখানে শত্রুরাও ঢুকতে ভয় পায়। কিন্তু যে জায়গা এত নিরাপদ, সেখানে আপনি কেন আতঙ্কিত? আনিকার বুক ধপ করে ওঠে। সে কিছু বলতে যায়, কিন্তু পারে না। আরিয়ান আরো নরম গলায় যোগ করে, আমি জানি নিলয় আপনাকে আগলে রাখবে, কিন্তু সে যত না আপনাকে রক্ষা করে, তার চেয়ে বেশি জিনিস আপনাকে কাছ থেকে লুকিয়ে রাখে। আনিকা চমকে ওঠে। কি লুকাচ্ছে সে? আরিয়ান ঠোঁট বাঁকায় একটা রহস্যময়, ব্যথা মাখা হাসি। আপনার কাছ থেকে, আপনার চোখ থেকে, আপনার জীবন থেকে যতটা পারা যায় লুকিয়ে রাখছে তাকে। তাকে মানে? আরিয়ান একটু থামে, গলার ভেতর জমে থাকা কথাটা যেন খুব বোঝা হয়ে আছে। নিলয় মাত্র একটাই মানুষকে ভয় পায়, তার জীবনের একমাত্র দুর্বল জায়গা। সে সরাসরি আনিকার চোখে তাকায়। আপনি? আনিকা হতবাক। এবার আরিয়ান ধীরে উঠে দাঁড়ালো। আপনি যতই তাকে এড়িয়ে চলতে চান, সে আপনার থেকে চোখ সরাতে পারবে না। কারণ তার জীবনে কেউ ছিল না যাকে হারানোর ভয় সে এতটা পোষণ করে। আনিকা কিছু বলতে পারে না। ঘরটা টানটান নীরবতায় ভরে যায়। ঠিক তখনই গেটের বাইরে গাড়ি থামার শব্দ, পায়ের ভারী চাপ। বাতাস হিম হয়ে গেল। নিলয়। সে ঢুকল দরজার ভেতর, চোখ সরাসরি আনিকা আর আরিয়ানের মাঝে। চোখে অদ্ভুত ছায়া, ঠান্ডা, তীক্ষ্ণ। আরিয়ান হালকা হেসে উঠে বলে, ওহ, তুমি এসে গেছো, ভাই। নিলয়ের কণ্ঠ বরফের মতো ঠান্ডা। তুমি এখানে কেন? আরিয়ান এগিয়ে এসে খুব শান্ত গলায় বলল, ভাবির খবর নিতে এসেছিলাম। তাকে তো এই বাড়িতে একা ফেলে রেখেছ। নিলয় এক পা এগিয়ে এল। তার চোখে আগুন নেই, বরং এমন এক নীরব হুমকি, যা চিৎকারের থেকেও ভয়ঙ্কর। তার খবর নেওয়া আমার কাজ, তোমার নয়। আরিয়ান থামল না, এবার ফিসফিস করে বলল, তার ভয় তোমার কারণে। নিলয়। আরিয়ানের পেছনে দিয়ে গিয়ে নিলয় শুধু বলল, বেরিয়ে যাও। আরিয়ান দরজার কাছে এসে শেষ লাইন ছুড়ে দিল, ভাবি, সাবধানে থাকবেন। আপনার জীবনটা এখন আর আপনার নেই, যেই নিতে চাইবে। সে নিলয় নয়, আর কেউ, কেউ যাকে আপনি এখনো চেনেন না। বলে চলে যায়। ঘর নিস্তব্ধ ছেয়ে গেল। নিলয় ধীরে ফিরে আনিকার দিকে তাকায়। আনিকার বুকের ভিতর ছটছট করছে। সে কাউকে কিছু বুঝাতে পারছে না। চোখে রাগ নেই, একটা তীব্র, গভীর হতাশা। আপনি কেন তার সাথে কথা বললেন? নিলয় প্রশ্ন ছুড়ে। আনিকার গলায় শব্দ আটকে যায়। আমার তো জানাই ছিল না সে আসবে। নিলয়ের কণ্ঠ নিচু, ভারী। আরিয়ান সহজ মানুষ নয়। সে কোনো কথা শুধু বলার জন্য বলে না, ওর প্রতিটা কথা চাল। আনিকা আরো ভয় পায়। কিন্তু এবার ভয়টা শুধু নিলয়ের নয়, আরিয়ানেরও। নিলয় একটা দীর্ঘশ্বাস নেয়। আপনি আজ যা শুনলেন তার অর্ধেক সত্য আর অর্ধেক ফাঁদ। আনিকা কাঁপা গলায় বলে, তাহলে আসল সত্য কোনটা?
সত্যটা আপনি জানবেন, কিন্তু যেদিন জানবেন, আপনার জীবন আর আগের মতো থাকবে না। দুজনের মাঝে নীরবতা, ভয়, সত্য, অনিশ্চয়তা সবকিছু জমে আছে। বাড়িটা তখন সন্ধ্যার আলোয় একটু ঝাপসা। এমন সময় ইয়ানিকার মাথায় কেমন যেন ব্যথা হয়ে আছে। হঠাৎ বিয়ে, নতুন বাড়ি, 2 বাচ্চা, আর নিলয়ের অদ্ভুত নীরবতা, সবকিছু মিলিয়ে মনটা অদ্ভুত ভারী। রায়না দরজায় দাঁড়িয়ে বলল, মা, আজ খিচুড়ি খাবো। তুমি রান্না করবে? এই তুমি রান্না করবে? এম ড্যাশ। এই লাইনটা ছোট, কিন্তু ওদের ভেতরের শূন্যতা পরিষ্কার বোঝায়। এটুকু শুনে ইয়ানিকার ভেতরটা নরম হয়ে যায়। হঠাৎই মনে হয় মেয়েটা তার নিজের নয়, তবু কেমন করে যেন নিজের মতোই লাগে। রাত একটু নেমেছে তখন। নিচে গাড়ি থামার শব্দ হলো। কারো পায়ের শব্দ শান্ত, কিন্তু ভারী। এটা নিলয়ের পায়ের শব্দ আলাদা করাই যায়। সে ঢুকলো খুব ধীরে। শার্টের হাতায় সামান্য ভাঁজ, চোখে অদ্ভুত ক্লান্তি। আজ কোনো রক্ত নেই, কোনো দাগ নেই, কিন্তু তার মুখ দেখে বোঝা যায় মানুষটা দিনের মধ্যে অনেক লড়াই সামলে এসেছে। রায়ান দৌড়ে গিয়ে বাবার হাত ধরল। বাবা, তুমি আজ রাগ করেছ? নিলয় খুব ধীরে মাথা নেড়ে বলল, না, আজ রাগ করিনি। তারপর তার দৃষ্টি পড়ল আনিকার উপর। আজ প্রথমবার মনে হলো সে তাকে দেখছে বউ হিসেবে নয়, একজন মানুষের মতো, যাকে সে অকারণে এই ঝড়ের মধ্যে টেনে এনেছে। আপনার মাথা ব্যথা করছে? নিলয় নিজেই প্রশ্ন করল, অদ্ভুত সংযত কণ্ঠে। আনিকা খানিকটা অবাক হয়ে তাকাল। নিলয় সাধারণত তার দিকে সরাসরি তাকায় না, আজ তাকাচ্ছে, আর তার চোখে আছে নীরব অপরাধবোধ। আপনার মুখটা ক্লান্ত দেখাচ্ছে, সে নরম স্বরে বলল। আনিকা ভাবল এই মানুষটা কি এমনই, রাগের আড়ালে নরম, নাকি এও একটা মুখোশ। খাবার টেবিলে 4 জন, কিন্তু টেবিলের নীরবতা একটা ছোট ঘূর্ণিঝড়ের মতো, যেন কিছু একটা করতে চলেছে। রায়না গল্প বলতে বলতে হঠাৎ থেমে গেল। মা, তুমি জানো আমাদের মা মারা যাওয়ার আগে কি বলেছিল? আনিকার গলা শুকিয়ে যায়, সে কিছু বলতে পারে না। নিলয়ও থমকে গেল, চামচটা মাছ আকাশেই থেমে আছে তার। রায়না আসতে বলল, মা বলেছিল তোমরা এমন কাউকে পাবে, যে রাগ করে না, ভয় দেখাবে না, আর খুব যত্ন করবে। এই লাইনটা শোনার পর দুজন মানুষের ভিতরই কেমন একটা কান্না জেগে উঠল নিলয়ের চোখে নাড়া দিল। আনিকাও দৃষ্টি সরিয়ে নিল। আনিকা বুঝে পাচ্ছে না এটার মানে, কিন্তু কিছু বলল না, কারণ নিলয় নিজেই বড় একটা রহস্য, তার কাছে এসব জিজ্ঞেস করা নেহাতি বোকামো। খাবার শেষে নিলয় হঠাৎ বলল, আজ ছাদে যাবেন? কথা বলতে চাই, চাপ দিচ্ছি না, যদি ইচ্ছে হয় তাহলে। এই মানুষটার চোখে অনুরোধ দেখে আনিকার মাথা আরো ঘুরিয়ে দিল। সে কিছুই বুঝতে পারছে না, নিলয় কি ভয়ঙ্কর, নাকি ভীষণ একা। তবুও সে গেল, কারণ নিজের অজান্তেই সে বোঝার চেষ্টা করছে এই মানুষটা আসলে কে। ছাদে, চাঁদের আলোয় নিলয় দাঁড়িয়ে ছিল রেলিং ধরে। হাওয়ায় তার শার্টের হাতা দুলছে, মাঝে মাঝে তার কাঁধের হাড় দেখা যাচ্ছে। একটু দূরত্ব রেখে আনিকা দাঁড়ালো। আপনি আমাকে ভয় পান? নিলয় জিজ্ঞেস করল। সত্য করে বলল, হ্যাঁ, আর কখনো কখনো মনে হয় আপনি নিজেকেও ভয় পান। নিলয় হালকা হাসল, দুঃখের মতো একটা হাসি। আমি নিজেকে ভয় পাই কারণ আমি অনেক কিছু নিয়ন্ত্রণ করি, কিন্তু কোনোদিন নিজের জীবনটা পারিনি। মিনিটখানেক নীরবতা, তারপর সে আস্তে যোগ করল, আমার স্ত্রী মারা গেছে 4 বছর। তার আগে আমাকে বলেছিল যে একদিন আমি এমন কাউকে পাবো যে আমাকে বদলাবে। আমি হাসতাম। নিলয় এবার সরাসরি তাকালো আনিকার চোখে। আজ হাসতে পারছি না। এই একটি লাইন আনিকাকে অদ্ভুতভাবে অস্থির করে দিল। সে ভয় সরে গেল না,
বরং মনে হলো সে মানুষটা তার সামনে নিজের সব দেয়াল নামিয়ে দাঁড়িয়েছে। ঠিক তখনই ছাদের দরজার কাছে একটি শব্দ। আরিয়ান দাঁড়িয়ে আছে, চোখে তীক্ষ্ণ, শান্ত দৃষ্টি, মুখে স্বাভাবিক হাসি, কিন্তু চোখ দুটো। মাফ করবেন, সে বলল। নিচে আলো নিভে গেছে। ভেবেছিলাম কেউ আছে কিনা। কথা শেষ করার আগেই নিলয়ের গলা ঠান্ডা হয়ে গেল। শুনতে আসছিলে? আরিয়ান হাসল। ভাই, তোমার কণ্ঠ পুরো বাড়ি নাড়া দেয়। লুকানো যায় না। তারপর সে আনিকার দিকে তাকালো, একটা দৃষ্টি যেখানে ভয় নেই, বরং অদ্ভুত আগ্রহ। ভাবি, আপনাকে একটা কথা বলবো। আনিকা জানে আরিয়ান যখন মুখ খুলে তখনই আনিকা ভয় লাগে তার, নিজেকে শান্ত করে বলে, জি বলুন। আরিয়ান আনিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আপনি এখন ঝড়ের মধ্যকার শান্ত মানুষ। আনিকা কিছু বুঝে ওঠার আগেই নিলয় সামনে এসে দাঁড়ালো। রক্ষক সুলভ, কিন্তু রাগের নয়, একটা নিঃশব্দ অধিকার। আরিয়ান, নাম ধরে ডাকলাম, যাবে। এই দৃশ্য দেখে আনিকাও বুঝল এই বাড়িতে শুধু বাচ্চাদের কারণে না, আরও গভীর দুই ভাইয়ের ইতিহাসে একটা পুরনো দাগে সে অনিচ্ছায় ঢুকে গেছে। ছাদ থেকে নামার পর আনিকার মনে অদ্ভুত একটা অস্বস্তি রয়ে গেল। নিলয়ের কথা, তার চোখের টেনে রাখা দুঃখ, আরিয়ান এসে যে অদ্ভুত কথাগুলো বলা, সব মিলিয়ে যেন মাথার ভেতর একটা শব্দহীন ভার তৈরি হয়েছে। বাড়িটা তখন প্রায় নিস্তব্ধ। দূরে কোথাও একটা ঘড়ির টিকটিক শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আনিকা নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এ বাড়িতে সে এখন বউ নামে পরিচিত, কিন্তু সে নিজেকে ঠিক কিছুই মনে করতে পারছে না। না অতিথি, না আপন, একটা অব্যক্ত মাঝখানের জায়গা আটকে আছে। হঠাৎ চোখ পড়ল টেবিলে নিচে রাখা তার ব্যাগটা। বেশ অযত্নেই পড়ে আছে, যেন তাকিয়ে হাজারো অভিযোগ দিচ্ছে। ব্যাগটা আলতো করে বিছানায় রাখতেই ভেতর থেকে একটা বই বেরিয়ে পড়ল, কলেজের নোটবুক। এটাই তার নিজের জগৎ, যেখানে নিলয় নেই, আরিয়ান নেই, অচেনা সম্পর্ক নেই, বাচ্চাদের আকুল চোখ নেই। শুধু সে আছে আর তার স্বপ্ন। বইটা খুলে কিছু লিখতে গিয়ে দেখল হাত কাঁপছে। এই বাড়িতে আমি কি থাকতে পারবো? মনে মনে প্রশ্ন এল, কিন্তু উত্তর নেই। নিচতলায় নিলয় তখন খাবার টেবিল গুছিয়ে রাখছে। এটা তার স্বভাব না, সে সাধারণত কোনো গৃহস্থালী কাজে হাত দেয় না, তবুও আজ করছে। মিস্টার রহমান, নিলয়ের চাচা, সিঁড়ির সামনে এসে দাঁড়ালেন। বাড়িতে নতুন মানুষ এসেছে, এটা তো শুভ। নিলয় নিলয় থেমে গেল, ম্লান স্বরে বলল, আমি জানি না তার জন্য এটা কতটা শুভ হলো। চাচা কাছে এসে ধীরে বললেন, মেয়েটা ভালো, তার চোখে ভয় আছে, কিন্তু তাতে ময়লা নেই। নিলয় তাকালো না, কিন্তু তার আঙুলের নড়াচড়া থেমে গেল। সে ইচ্ছে করে আসেনি। নিলয়ের স্বর নিচু, স্বার্থে বাধ্য করে আনলাম তাকে, নিরাপত্তা দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই। চাচা শান্তভাবে বললেন, তাহলে নিরাপত্তা দাও, কিন্তু মনে রেখো ভালোবাসা না দিলে নিরাপত্তা কখনো পুরো হয় না। নিলয় এবার থমকে তাকাল, কিন্তু কিছু বলল না। রাত 10:30, আনিকার ঘর। দরজায় নরম ঠোকাঠুকি। আনিকা চমকে উঠে দরজা খুলতে গেল। রায়না দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখে ঘুম ঘুম ভাব। মা, আমি তোমার রুমে ঘুমাতে পারি? প্রশ্নটা খুব ছোট, কিন্তু তাতে এতটাই নির্ভরতার আর্জি যে কারো মন নরম হয়ে যায়। কেন? কিছু হয়েছে? আনিকা মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল। রায়না ধীরে বলল, মা, আজ তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে। আমি ঘুমালে তুমি কি রাগ করবা? শিশুর মনের ভয় কত সংবেদনশীল। না মা, রাগ করো না, চলো ভেতরে। রায়না বিছানায় উঠতেই রায়ান এসে দাঁড়ালো দরজায়। কিছু বলে না, শুধু চোখে সেই একরাশ নিঃশব্দ অনুরোধ। আনিকা তাদের দুজনকে দুপাশে নিয়ে শুয়ে পড়ল। বাচ্চা দুটো হঠাৎ করে তাকে জড়িয়ে ধরল।
যে এটা তাদের জীবনের নিরাপদ জায়গা। কিন্তু নিজের জীবনে কি নিরাপদ ঠিকানায় আছে? এদিকে আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে। ধোঁয়া উড়তে উড়তে তার চোখে একটা হিসাবি ভাব। ভাবি, ঝড়ের মধ্যকার শান্ত মানুষ। নিজেরই বলা কথা মনে পড়ে আরিয়ানের মুখে ছোট্ট হাসি। নিলয় দরজা খুলে বের হয়ে এল। দৃষ্টি ঠান্ডা, কিন্তু অস্থির নয়। তুই দূরে থাক। স্বর নিচু, শক্ত। আরিয়ান সিগারেটের ধোঁয়া ছাড়ল। দূরত্ব আমি মানি, কিন্তু তুমি যে সত্য লুকিয়ে রাখো সেটা তো তুমি নিজেই জানো। নিলয়ের চোখে এবার স্পষ্ট সতর্ক। আমার পরিবারের কাছ থেকে দূরে থাক আরিয়ান। ওদের আমি নিজের ভুলগুলোর থেকে রক্ষা করতে চাই। আরিয়ান সোজা হয়ে দাঁড়ালো। চোখে এক সেকেন্ডের জন্য অদ্ভুত তীক্ষ্ণতা দেখা গেল। দেখা যাক কে কাকে রক্ষা করতে পারে। তাদের অতীতের ফাটলটা। এই কথায় আরো খানিকটা দৃশ্যমান হয়ে উঠল। রাত গাঢ় হয়ে এসেছে। আনিকার ঘরে দুটো ছোট্ট বাচ্চা গভীর ঘুমে। কান্না হাসির মিশ্র নিঃশ্বাস তাদের। আনিকা জানালার ধারে বসে আছে, বইটা খোলা, কিন্তু মন পড়ায় নেই। আমি খুশি নই এই বিয়েতে, কিন্তু আমি এই নিষ্পাপ বাচ্চাদের ছেড়ে যেতে পারছি না। তার চোখ গড়িয়ে এক ফোঁটা পানি পড়ল, কিন্তু গলা শক্ত। নিচে উঠোনে নিলয় দাঁড়িয়ে তাকে দেখছে, দৃষ্টি নরম। আর কোথাও একটা লুকানো ভয়, যেন এই মেয়েটাকে সে আবার হারিয়ে ফেলবে। সকালের আলো দরজার ফাঁক দিয়ে ঢুকছে। আর আনিকা বসে আছে বিছানার কিনারায় চুপচাপ। তার মনে হচ্ছে বিস্তর শব্দ জমে আছে, কিন্তু মুখে একটাও বের হচ্ছে না। নতুন বউয়ের ঘুম ভাঙার পর যে হাসাহাসি, হইচই কিছুই নেই, বরং ঘরের বাতাসে চাপা ভার। সকাল 10টার দিকে হঠাৎ ফোন এল থেকে। আপার বাবা মা এসেছেন। খবরটা শুনে আনিকার বুক যেন একবার থেমে গেল। এ বাড়িতে সে এখনো নিজের ছায়াটা ঠিক চিনে ওঠেনি। তার ওপর বাবা মায়ের মুখোমুখি হওয়া, এটা সে একদমই প্রস্তুত ছিল না। সিঁড়ি দিয়ে নামার সময়টাই যেন দীর্ঘতর হয়ে গেল। লিভিং রুমে পৌঁছাতেই সে দেখল বাবা মা দুজন দাঁড়িয়ে আছেন দরজার পাশে। মুখে অদ্ভুত উদ্বেগ আর অস্বস্তির মিশেল। তাদের চোখে স্পষ্ট। এ বাড়ির শীতল নীরবতা তাদের অস্বস্তি দিচ্ছে। মা এগিয়ে এসে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তুই ঠিক আছিস তো মা? এই 4টি শব্দের পেছনে কত রাতের ঘুমহীন কান্না, কত অজানা ভয়, সবই স্পষ্ট। আনিকা ঠোঁটে হালকা হাসি আনার চেষ্টা করল, কিন্তু চোখ ভিজে উঠল অজান্তেই। আমি ঠিক আছি। মা তার মুখ হাত দিয়ে তুলে ধরে বললেন, তোর চোখ বলছে অন্য কথা। বাবা এদিকে বাড়ির চারদিকে তাকাচ্ছিলেন। সোনালি আলোয় সাজানো বিশাল হলরুম, তবুও কোথায় যেন এক ছায়া যা তাকে শান্ত হতে দিচ্ছে না। এই বাড়িটা কেন জানি খুব ভারী লাগছে। বাবা নিচু স্বরে বললেন, এখানকার মানুষগুলো। তিনি কথাটা শেষ করতে পারলেন না। ড্রয়িং রুমের ওপরে সিঁড়ি থেকে নিলয়ের নরম পায়ের শব্দ শোনা গেল। নিলয় নামছিল ধীরে। সাধারণ পোশাক, শান্ত মুখ, কিন্তু তার চোখে একটা চাপা কঠিনতা, যা অচেনা মানুষও সহজে বুঝে ফেলে। তবু নিচে এসে সে বিনয়ী ভঙ্গিতে সালাম করল। আসসালামু আলাইকুম। বাবা মা স্পষ্টই থমকে গেলেন। বাইরে লোকজন যে গল্প বানিয়ে বলে নিলয়কে নিয়ে, তার সঙ্গেই শান্ত ভদ্র আচরণের আকাশ পাতাল তফাতে। নিলয় শান্ত গলায় বলল, আপনারা যখন খুশি আসতে পারবেন। আনিকার পড়াশোনা, ইচ্ছে কিছুতেই বাধা দেব না। যেটা তার জন্য ভালো, সেই করবে। মায়ের চোখ নরম হয়ে এলো। মেয়েটাকে কষ্ট দেবেন না বাবা। নিলয় এক মুহূর্ত চোখ নামিয়ে নিল। তার গলায় অচেনা ভার। দিচ্ছি কি না, সেটাই আমি এখন সবচেয়ে বেশি ভাবি। এই কথাটা আনিকার বুকের ভেতর একটা অদ্ভুত ধাক্কা পাঠালো। যেন মানুষরা চাইছে ভালো হতে, কিন্তু নিজের মধ্যে ছায়াকে একদমই বিশ্বাস করতে পারছে না। বাবা মা কিছুক্ষণ পরই চলে গেলেন। গাড়ির পেছনে ধুলো উড়তে দেখতেই আনিকার গলা ভারী হয়ে উঠল। সে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো, চেনা মানুষদের চলে যাওয়া।
আর অচেনা পৃথিবীতে নিজের জায়গা খুঁজে পাওয়া এই এর মাঝখানে সে কেমন যেন একা দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ। সন্ধ্যায় আনিকা টেবিলে বইগুলো সাজাচ্ছিল, চোখে অদ্ভুত দৃঢ়তা। রায়না এসে বলল, মা, তুমি কি আবার পড়বে? আনিকা হালকা হাসল। পড়তে হবে, না হলে আমার নিজের জীবনটাই আটকে যাবে। রায়ান পাশে বসে বলল, বাবা তো বলেছে তুমি যা চাও তাই করতে পারবে। আনিকা একটু অবাক। সে এমন বলেছে? রায়ান মাথা নেড়ে হ্যাঁ বলল। আনিকার মনে হলো নিলয় যাই হোক, সে তাকে খাঁচায় ভরে রাখতে চায় না, বরং তার নিজের ভবিষ্যৎ ফিরিয়ে দিতে চাইছে। ওই মুহূর্তে নিলয় দরজার কাছে দাঁড়ানো পাওয়া গেল। দুজনকে দেখে থমকে রইল। আপনি পড়াশোনা চালিয়ে যাবেন? সে আস্তে জিজ্ঞেস করল। হ্যাঁ, আনিকা একদম সোজা গলায় বলল। আমাকে আমার স্বপ্নটা ছাড়তে হচ্ছে না, এটা অন্তত চাই। নিলয় মাথা নিচু করল। আপনার যা দরকার আমি ব্যবস্থা করে দেব। একটা জিনিসই চাই, আপনি নিজের মতো করে বাঁচুন আমাদের সাথে থেকে। আনিকা শূন্য চোখে তাকিয়ে রইল। এ মানুষটা ঠিক কি চায়? তার দূরত্বে আবার যত্ন মেশানো অদ্ভুত। রাতে ছাদের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আনিকা দেখল নিলয় ফোনে কথা বলছে। কণ্ঠ নিচু, নিয়ন্ত্রিত, কিন্তু কথাগুলো, দূরত্ব রাখো। আমার পরিবারের কাছে কেউ গেলে তোমরা টিকবে না। বাচ্চাদের নাম নিলে শেষবার নেবে। আমি চাই না কেউ আমার ঘরের কাছে আসুক। তার কণ্ঠে ভয় নেই, বরং এমন দৃঢ়তা যা শুনলে শরীর ঠান্ডা হয়ে আসে। সে ফোন রেখে ঘুরতেই আনিকাকে দেখে ফেলল। দুজন কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। বাতাস পর্যন্ত নিঃশব্দ। আপনি ভয় পেয়েছেন? নিলয় শান্ত গলায় বলল। আনিকা সৎভাবে বলল, ভয় লাগছে। আপনি কি এটা বোঝা যাচ্ছে না? নিলয় কাছে এর না, দূর থেকেও দৃষ্টি নামার না। আমি অনেক পরিচয় নিয়ে বাঁচি, সে বলল। তবে আপনার সামনে আমি শুধু একজন বাবা, আর এমন একজন মানুষ যে আপনাকে আর কোনোদিন কষ্ট দিতে চায় না। তার চোখে দু ফোঁটা ক্লান্ত আলো। বুঝল এই মানুষটা ভাঙা, কিন্তু বুকফাটা কঠিনটা দিয়ে নিজেকে ধরে রেখেছে। নিলয় হঠাৎ বলল, কাল আপনাকে কলেজে নিয়ে যাব। একা যাবেন না, আমি থাকলে আপনি নিরাপদ। সকালের আলোটা আজ যেন একটু উজ্জ্বল লাগছে। আনিকার ঘুম ভাঙতেই সে প্রথমে বাচ্চাদের খুঁজল। রায়না আর রায়ান জনি পায়ের শব্দে দৌড়ে এলো। মা, তুমি আজ বাইরে যাবে? রায়না আগ্রহে জিজ্ঞেস করল। আনিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, ক্লাস আছে, পড়াশোনা শুরু করতে হবে তো। রায়নার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তুমি পড়লে ভালো, মা। আমাদের আগের মাও বলতো মায়ের স্বপ্ন থামে না। লাইনটা শুনে আনিকার বুকের ভেতর দম আটকে গেল কয়েক সেকেন্ড। কেন যেন সে ওদের আগের মায়ের কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়। সে শুধু মেয়েটাকে আলতো করে বুকে টেনে নিল। নিচতলায় নিলয় টেবিলে বসে ফোন চেক করছিল। শার্ট ভেজা চুলে আটকে আছে, মনে হচ্ছে আজ বেশ তাড়াতাড়ি রেডি হয়েছে। আনিকা নামতেই সে মাথা তুলল। দৃষ্টিটা অস্বস্তিকর নয়, কিন্তু অদ্ভুত যেন কিছু যাচাই করছে, কিছু লুকুচ্ছে। আমি আপনাকে কলেজে নিয়ে যাব, সে শান্তভাবে বলল। আজ প্রথম দিন, ভিড় থাকবে। আনিকা অনমনীয় স্বরে বলল, আমি নিজে যেতে পারবো। তা আমি জানি। নিলয় গলায় কোনো রাগ না এনে বলল, কিন্তু দায়িত্ব আমার ওপর। প্রথম দিন অন্তত আমাকে থাকতে দিন। এক সেকেন্ডের জন্য দুজনেই চোখে চোখ রাখল। কারো মুখে জোর নেই, কেবল চাপা বিনয়। গাড়ির ভেতর নীরবতা। বাইরের রোদ ছায়া কাটছে, রেডিওতে হালকা গানের সুর। আনিকা জানালার দিকে তাকিয়ে। তার মন অদ্ভুত চেপে আছে, গত রাতের ফোনালাপ, নিলয়ের দৃঢ় গলা সবে মাথায় ঘুরছে। হঠাৎ নিলয় বলল, আপনি ভয় পাচ্ছেন? আনিকা দ্বিধা করল না। হ্যাঁ, কিন্তু কারণটা পুরোটা বুঝতে পারছি না।
নিলয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে হালকা নিঃশ্বাস ফেলল। আপনি যা শুনেছেন সবটাই আমার জীবনের অংশ, তবে আপনাকে ছোঁয়ার মতো অংশ নয়। আনিকা তাকালো, প্রকাশ্যে প্রথমবার তার চোখে। তবে আমার সেই অংশ আপনার সামনে থাকলে বিপদ বাড়বে। আনিকার গলা শুকিয়ে গেল। বাচ্চারা কি জানে? নিলয় মাথা নেড়ে বলল, না, তারা আমাকে শুধু বাবা হিসেবে জানে, এইটুকুই যথেষ্ট। কথার ভেতরে ভয় ছিল না, ছিল দায়িত্বের ভার। কলেজের গেটে ভিড়, ছাত্ররা, চায়ের দোকান, রিকশার শব্দ। এসব অনেকদিন পর দেখে আনিকার বুকটা কেমন হালকা হলো। কিন্তু ঠিক তখনই একজন লোক ভিড়ের মাঝে ফোন কানে নিয়ে দাঁড়িয়েছিল। নিলয় তাকে এক ঝলক দেখেই চোখ সংকুচিত করল। তার কণ্ঠ ঠান্ডা হয়ে গেল। ওখানে যাবেন না, আমার পাশে থাকুন। আনিকা অবাক। কেন? কারণ যাকে দেখছি সে সেই জায়গা থেকে আসে যেখানে আমি অনেক আগেই থাকতে মানা করেছি। আনিকার পা ঠান্ডা হয়ে গেল। আপনি বিপদে আছেন? নিলয় মাথা নেড়ে বলল, আমি থাকলে সমস্যা নেই, কিন্তু আপনাকে বিপদে ফেলতে চাই না। তার স্বর এমন ছিল যেন সে অভ্যাসগতভাবে মানুষ বাঁচিয়ে চলেছে। গাড়ি থেকে নামার সময় আনিকা শুধু বলল, আমি ক্লাস শেষে নিজেই ফিরব। নিলয় ধীরে বলল, ঠিক আছে, তবে আমাকে জানাবেন। আমি দূর থেকে দেখব, কাছে আসব না। দৃশ্যটা খুব মানবিক, কেউ কাছে থাকতে চায়, তবু জোর করছে না, কারণ ভয় তার নিজেরও। আনিকা ক্লাসে গেল। সবার মুখে নতুন কৌতূহল। হঠাৎ বিয়ে, নিলয় রহমানের নাম, সব মিলিয়ে অনেক ফিসফাস। বিরতিতে রুমের বাইরে দাঁড়াতেই দুই মেয়ে আসতে বলল, ওই দেখ, নতুন বউ। কি ভাগ্য, এত বড় বাড়িতে গেছে নাকি? শুনেছি নিলয় রহমান খুব রাগী মানুষ। আনিকা শুনেও কিছু বলল না। জীবন তার নিজের, ব্যাখ্যা দিয়ে লাভ নেই। পকেটে ফোন ভাইব্রেট করল। নিলয়, আপনি ঠিক আছেন? অনেকক্ষণ পর আনিকা উত্তর দিল, হ্যাঁ, ক্লাসে আছি। 2 মিনিট পর আবার, পানি খেয়েছেন? অদ্ভুত, এমন যত্ন দিলে মানুষ বিশ্বাস করবে কি? আনিকার গলা নরম হয়ে গেল অজান্তে। ক্লাস শেষে বের হতে গিয়েই হঠাৎ এক অচেনা লোক সামনে এসে দাঁড়ালো। আপনি, আপনি নিলয় ভাইয়ের স্ত্রী? আনিকা এক পা পিছিয়ে গেল। জি। আপনি কে? লোকটা অদ্ভুতভাবে হাসল। খবর নিছিলাম শুধু, ভালো থাকেন। তার দৃষ্টি অস্বাভাবিক। মনে হলো সে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। ঠিক তখন একটা কালো গাড়ি সামনে এসে থামল। গাড়ির কাচ নামতেই দেখা গেল আরিয়ান। আত্মবিশ্বাসী হাসি। ভাবি, চলেন, আমি নিয়ে যাই। আনিকা অবাক। আপনি এখানে কেন? আরিয়ান জানালো, ক্লাস শেষ হওয়ার সময় আমি সব সময় জানি। তার উপর, আজকে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু ভয় পেয়েছেন। না, আমি। আরিয়ান হালকা হেসে থামিয়ে দিল। ভাবি, আমি নিলয়ের মতো না যে সব লুকায়। আমি যা দেখি বলি সরাসরি। গাড়ির দরজা খুলে ধরে বলল, চলুন। নিলয় থাকলেও আপনাকে আনতে আসতো। ও ব্যস্ত, তাই আমি এসে গেলাম। আনিকা দ্বিধায় দাঁড়িয়ে রইল। আরিয়ান খুব ধীরে বলল, ভাবি, এখানে দাঁড়িয়ে থাকাটা নিরাপদ না। আনিকার বুক ধড়ফড় করতে লাগল। সে গাড়িতে উঠতেই একদম দূরে দাঁড়িয়ে থাকা নিলয়ের গাড়ির হেডলাইট একবার জ্বলে উঠল। সে সবই দেখেছে, তবু কাছে আসেনি, শুধু দেখছিল। ত্রিমুখী নীরবতা, নতুন বিপদের শুরু। আরিয়ানের গাড়িতে আনিকা চুপচাপ বসে রইল। তার মনে এখন ভয়ের কৌতূহলের এক অদ্ভুত মিশেল। তুমি নীরব কেন, ভাবি? আরিয়ান হাসল। নিলয়ের নীরবতা তোমাকে অসুস্থ করে দিয়েছে, তাই না? আনিকা তাকালো। নিলয় নীরব, কারণ তার অনেক কিছু লুকানোর আছে।
আরিয়ানের হাসি মিলিয়ে গেল। সেটাই আসল কথা। নিলয় তার প্রথম স্ত্রীকে বাঁচাতে পারেনি, আমার ভাইকেও নয়। আনিকার বুক ধড়ফড় করে উঠল। আমি শুনেছি ওটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা? আরিয়ান ঘৃণা নিয়ে বলল। নিলয় এই শব্দটি ব্যবহার করে কারণ সে চায় না তুমি তার পাপের কথা জানো। আনিকা নিজেকে শক্ত করল। কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। আমি বলছি, আরিয়ান নিচু স্বরে বলল। নিলয় তখন এক অন্ধকার পথে ছিল, আর তার সেই অতীতের টার্গেট ছিল সে নিজে। কিন্তু আঘাত লাগলো তার স্ত্রীর গায়ে। আনিকার মনে হলো কেউ যেন তার বুক থেকে শ্বাস টেনে নিল। টার্গেট ছিল নিলয়। আরিয়ান তার চোখে চোখ রাখল। আমার ভাইয়ের নিলয়ের স্ত্রী একই দিনে মারা যান, আর নিলয় সেই সত্যটা গোপন করে কারণ সে চায় না তার বাচ্চারা জানুক তাদের মায়ের মৃত্যুর জন্য তাদের বাবাই দায়ী। কথাগুলো আনিকার কানে বাজছিল। যদি এটা সত্যি হয়, তবে নিলয়ের প্রতিটি নীরবতা ছিল এক বিশাল মিথ্যা। সে আমাকে কেন বিয়ে করল? আনিকা ফিসফিস করে জিজ্ঞেস করল। কারণ সে তোমার সরলতাকে তার ঢাল বানিয়েছে। আরিয়ান বলল। সে ভেবেছে তোমাকে ঘরে রাখলে তার অতীত তাকে আর ছুঁতে পারবে না। আনিকার ভেতরে ক্রোধ জন্মাল। সে উঠে দাঁড়ালো। আমাকে নামিয়ে দিন। সাবধানে থেকো ভাবি। আরিয়ান সতর্ক করল। নিলয় তার দুর্বলতা কাউকে জানতে দেয় না, আর আজ তুমি তার দুর্বলতা। আনিকা যখন বাড়িতে ঢুকল, নিলয় তাকে দেখেই উঠে দাঁড়ালো। তার চোখে রাগ নয়, এক গভীর ক্লান্তি। আপনি আরিয়ানের সাথে কেন ফিরলেন? নিলয় প্রশ্ন করল। আনিকা পিছিয়ে গেল না। কারণ আপনার লোক আমাকে ভয় দেখিয়েছে, আর আমি আপনার অন্ধকার জগৎ থেকে দূরে থাকতে চাই। নিলয়ের মুখ কঠিন হল। আরিয়ান একজন প্রতিশোধকামী মানুষ। সে আমার পরিবারের ক্ষতি চায়। পরিবার? আনিকার কণ্ঠস্বর এবার দৃঢ়। আপনার পরিবার তো আগেই ভেঙে গেছে। আমাকে শুধু বাচ্চাদের মা হওয়ার জন্য এনেছেন, অথচ নিজের পাপের কথা লুকিয়ে রেখেছেন। নিলয়ের চোখ স্থির। আপনি কি শুনেছেন? আমি শুনেছি। আনিকা নিচু স্বরে বলল। আপনার স্ত্রীর মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল না, আপনি তার মৃত্যুর কারণ। নিলয়ের শরীর শক্ত হয়ে গেল, মুখ ফ্যাকাশে। আমি জানি আপনার অপরাধবোধ হচ্ছে, আনিকা বলল। তাই আমাকে জোর করে এনেছেন, যাতে আপনি নিজেকে ভালো প্রমাণ করতে পারেন। নিলয় চোখ বন্ধ করে মাথা নাড়ল। তার হাত দুটো মৃদু কাঁপছে। হ্যাঁ, সে খুব ধীরে বলল। হ্যাঁ, আমি অপরাধী। অ্যাক্সিডেন্ট নয়, টার্গেট ছিলাম আমি। আমার অতিথি তাদের কেড়ে নিয়েছে। আনিকার বুকে একটা তীব্র ধাক্কা লাগল। আপনি এখন কি করবেন? আনিকা প্রশ্ন করল। নিলয় চোখ খুলল। তার দৃষ্টিতে এক স্থির দৃঢ়তা। সত্য যখন জেনেই গেছেন, তখন আপনার আর দূরে থাকার সুযোগ নেই। এখন হয় আপনি আমার সাথে থাকবেন, অথবা আপনিও বিপদের মুখোমুখি হবেন। নিলয়ের এই কথা আনিকার ভেতরে এক নতুন ভয়ের জন্ম দিল। সে এখন তার জীবনের এক নিষিদ্ধ সত্যের অংশ। নিলয়ের কঠিন, স্থির দৃষ্টি আনিকার হৃদয় বরফের মতো ঠান্ডা স্পর্শ দিল। সে এখন আর শুধু বাচ্চাদের মা নয়, সে এক নিষিদ্ধ সত্যের সাক্ষী। তার কাছে এখন দুটি পথ হয়, নিলয়ের অন্ধকার জীবনে নিজেকে জড়িয়ে রাখা, নয়তো সেখান থেকে পালানোর চেষ্টা করা এবং চরম বিপদের মুখোমুখি হওয়া। বিপদ? আনিকা ধীরে ধীরে বলল। তার চোখে ভয় নয়, এক স্থির জিজ্ঞাসা। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? নিলয়, ভয় দেখিয়ে আপনি কি প্রমাণ করতে চান? নিলয় তার মাথার চুলগুলো পেছনে সরিয়ে নিল, চোখে গভীর হতাশা। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না আনিকা, আমি আপনাকে সতর্ক করছি। আরিয়ান যা জানে, তার চেয়েও বেশি বিপদ বাইরে অপেক্ষা করছে। আমার অতীতের শত্রুরা এখনো জীবিত। তারা কি আমাকে চেনে? আনিকা জিজ্ঞেস করল।
নিলয় দীর্ঘশ্বাস ফেলল। চেনে না, কিন্তু আরিয়ান যদি আপনাকে ব্যবহার করে আমার কাছে পৌঁছাতে চায়, তবে আপনি তাদের নজরে চলে আসবেন। আপনি এখন আমার জীবনের এমন এক অংশ, যাকে আঘাত করলে আমার সবচেয়ে বেশি ক্ষতি হবে। আনিকা বুঝতে পারল সে নিলয়ের ঢাল নয়, বরং নিলয়ের দুর্বলতম বিন্দুতে পরিণত হয়েছে। তার সমস্ত রাগ হঠাৎ তিক্ত যন্ত্রণায় পরিণত হল। তাহলে আপনি আমাকে কেন বিয়ে করলেন? আনিকা প্রায় ফিসফিস করে বলল, আপনি যদি জানতেন যে আপনার জীবন এখনো বিপজ্জনক, তবে কেন একটি সরল মেয়েকে এই নরকে টেনে আনলেন? নিলয় আনিকার সামনে হাঁটু গেড়ে বসল, তার চোখজোড়া বেদনা ও অপরাধবোধে ভরা। আমি আপনাকে ভালোবাসি, আনিকা। সে খুব নিচু স্বরে বলল। আমি আপনাকে দেখেই ভেবেছিলাম আপনি আমার জীবনের সমস্ত অন্ধকার মুছে দিতে পারেন। আমি স্বার্থপর ছিলাম। আমি চেয়েছিলাম আপনার আলোয় আমার বাচ্চারা যেন তাদের মায়ের স্মৃতি এবং আমার পাপ ভুলে যেতে পারে। আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে সবকিছু ঠিক করে ফেলব। আনিকার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ভালোবাসা, যে ভালোবাসার শুরুটাই এমন ভয়াবহ মিথ্যা দিয়ে, তা কিভাবে সত্যি হতে পারে? আপনার ভালোবাসার দাম আমার জীবন দিয়ে দিতে হবে, আনিকা বলল। আমি আপনার এই ভালোবাসা চাই না। আমি মুক্ত হতে চাই। নিলয় উঠে দাঁড়াল। তার মুখের নরম ভাবটি আবার কঠিন হল। মুক্তি নেই, আনিকা। তার কণ্ঠস্বর এবার কর্তৃত্বপূর্ণ। অন্তত এখন নয়। আপনি এখন এই বাড়ির বাইরে এক পাও রাখবেন না। আমি চাই না আরিয়ানের মতো কেউ আপনাকে ভুল পথে চালিত করুক। এই বাড়িতে আপনি নিরাপদ। আমি আপনাকে, আমার সন্তানদের মাকে, হারাতে পারবো না। আনিকা দেখল নিলয়ের চেহারায় ভালোবাসা এবং নিয়ন্ত্রণ, এই দুটির এক অদ্ভুত মিশেল। সে বুঝতে পারল, এখন পালানো মানেই আরো বড় বিপদ ডেকে আনা। এই মুহূর্তে নিজেকে শান্ত রাখাটাই বুদ্ধিমানের কাজ। আরিয়ান কোথায়? আনিকা প্রশ্ন করল। নিলয় ভ্রু কুঁচকে তাকাল। কেন? আমি যদি এখন আপনার সঙ্গে থাকি? আনিকা খুব ধীরে বলল, যেন প্রতিটি শব্দ মেপে বলছে। তবে আমাকে জানতে হবে আপনি কি থেকে আমাকে বাঁচাচ্ছেন। আপনার শত্রুরা কারা? আর আরিয়ানি বা কেন আপনার পেছনে লেগেছে? আপনি যদি আমাকে সত্যি না বলেন, তবে আমি কি করে বুঝবো যে আপনি আমাকে রক্ষা করছেন, নাকি আরো বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছেন? নিলয় আনিকার চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটা এখন আর সরল বা ভীত নয়। সে এখন জানতে চায়। সে এখন খেলার অংশ হতে প্রস্তুত। নিলয় ঘুরে দাঁড়াল। ঠিক আছে, সে বলল। যদি বাঁচতে চান, তবে আপনাকে জানতে হবে। তবে মনে রাখবেন, সত্য সবসময় সুন্দর হয় না, বরং তা আরো ভয়ঙ্কর হতে পারে। নিলয় একটি গোপন দেরাজ খুলে ভেতরের সিন্দুক থেকে একটি পুরনো, হলুদ হয়ে যাওয়া সংবাদপত্র বের করল। সে আনিকার দিকে কাগজটি এগিয়ে দিল। আজ থেকে প্রায় 3 বছর আগে। নিলয় শুরু করল। আরিয়ানকে তার ভাইয়ের মৃত্যুর জন্য আমাকে দায়ী করতে হতো না। যদি সে জানতে পারত, এই মৃত্যুগুলো কোনো দুর্ঘটনা ছিল না। এটি ছিল প্রতিশোধের সূচনা, যা একজন মানুষ এখনো নিতে চায়। আনিকা কাঁপতে কাঁপতে কাগজের দিকে তাকাল। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা, বিখ্যাত ব্যবসায়ী আরমান খানের পরিবারে ভয়াবহ হামলা। নিখোঁজ তার একমাত্র পুত্র রায়হান খান। আনিকার চোখ কপালে উঠল। এই নামটা তো সে আগেও শুনেছে। কে এই রায়হান খান? আনিকা ফিসফিস করে জিজ্ঞেস করল। নিলয় মাথা নিচু করল। তার কণ্ঠস্বর এবার পাথরের মতো ভারী। আরিয়ান যাকে তার মৃত ভাই মনে করে, সে আসলে আরমানের হারিয়ে যাওয়া পুত্র নয়। নিলয় বলল, আসলে সে অন্য কেউ, আর সে এখনো আমার খুঁজে আছে। আনিকা কাঁপতে থাকা হাতে হলুদ হয়ে যাওয়া সংবাদপত্রটির দিকে তাকাল। রায়হান খান নামটি যেন তার মস্তিষ্কের ভেতর কাটার মতো বিঁধছে। নিলয় যখন বলল,
আরিয়ান আসলে সেই হারিয়ে যাওয়া পুত্র নয়। তখন তার শ্বাস প্রশ্বাস থেমে গেল। আমি আমি ঠিক বুঝতে পারছি না। আনিকা ফিসফিস করল, আরিয়ান যদি আপনার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ না নেয়, তবে সে কে? রায়হান খান। তিনি কোথায়? নিলয় গভীর চোখে আনিকার দিকে তাকাল, যেন তার সবটুকু সাহস এক ঝলকে পরিমাপ করে নিতে চাইছে। রায়হান খান, সে আমার অতীতের সবচেয়ে বড় ভুল। নিলয় ধীরে ধীরে বলল, সে এখনো লুকিয়ে আছে। আরিয়ানের মুখোশ পরে সে। ঠিক তখনই প্রধান ফটকের দিক থেকে গাড়ির চাকার দ্রুত আওয়াজ এবং ব্রেকের শব্দ শোনা গেল। নিলয় এবং আনিকা দুজনেই চমকে দরজার দিকে তাকাল। নিলয়ের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে বিস্ময়, ভয় এবং বিরক্তির এক অদ্ভুত মিশ্রণ। এখন কে এল? আনিকা প্রশ্ন করল। তারা তারা তো আসার কথা নয়। নিলয় বিড়বিড় করল, তার কণ্ঠস্বর কাঁপছিল। সে তড়িঘড়ি টেবিল থেকে খবরের কাগজটি তুলে নিয়ে দ্রুত পকেটে ঢুকিয়ে নিল। ঘরের দরজা খুলে গেল। প্রবেশ করলেন একজন সুবেশিত প্রৌঢ় পুরুষ ও একজন অভিজাত চেহারার মহিলা। তাদের চেহারায় আভিজাত্যের ছাপ থাকলেও চোখে মুখে এক শীতল কাঠিন্য। তারাই নিলয়ের বাবা মা। নিলয়, মহিলাটি, অর্থাৎ নিলয়ের মা, তীক্ষ্ণ কণ্ঠে ডাকলেন, আমরা আসছি। আর তুমি আমাদের অভ্যর্থনা জানাতে নিচে গেলে না? নিলয় নিজেকে দ্রুত সামলে নিয়ে এগিয়ে গেল। মা, বাবা, আপনারা হঠাৎ এত রাতে? আপনারা ভালো আছেন তো? নিলয়ের বাবা গম্ভীর মুখে দাঁড়িয়ে শুধু একবার মাথা ঝাঁকালেন। তার দৃষ্টি নিলয়কে ছাড়িয়ে আনিকার দিকে গেল। নিলয়ের মা আনিকার দিকে এগিয়ে এলেন। তার দৃষ্টিতে কোনো স্নেহ বা মমতা ছিল না, ছিল যেন তীক্ষ্ণ বিশ্লেষণ। আনিকার মনে হলো তাকে যেন কোনো গোপন তথ্য উদ্ধারকারী যন্ত্র দিয়ে স্ক্যান করা হচ্ছে। তুমি আনিকা, নিলয়ের মা এক প্রকার আদেশ দেওয়ার ভঙ্গিতে বললেন। নিলয় যাকে বিয়ে করেছে, আমরা তোমাদের ছবি দেখেছি, কিন্তু সামনাসামনি দেখায় না, বিশেষ কিছু নেই। আনিকা থতমত খেয়ে গেল। এমন রুক্ষ, রহস্যময় ব্যবহার সে আশা করেনি। নিলয়ের বাবা মা, যারা এতদিন নিখোঁজ ছিলেন বলেই সে জানত, তাদের আচরণ মোটেও স্বাভাবিক নয়। আসুন, ভেতরে বসুন। নিলয় দ্রুত পরিস্থিতি সামাল দিতে চাইল। আপনারা এত দূর থেকে এসেছেন, নিশ্চয়ই ক্লান্ত। আমরা ক্লান্ত নই, নিলয়ের বাবা বললেন। তার কণ্ঠস্বর গভীর এবং শীতল। আমাদের আসার দরকার ছিল, তাই এসেছি। এতদিন কোথায় ছিলাম তা দিয়ে তোমার মাথা না ঘামালে চলবে। বরং এই নতুন বৌমা কি আমাদের বাড়িতে মানিয়ে নিতে পারছে, সেটাই দেখা দরকার। তিনি বসার ঘরে ধীরে ধীরে হাঁটতে লাগলেন, যেন ঘরের প্রতিটি কোণ পরীক্ষা করছেন। নিলয়ের মা আনিকার দিকে ঝুঁকে এলেন। শোনো মেয়ে, তিনি ফিসফিস করে বললেন। কিন্তু সেই ফিসফিস শব্দেও একটি ভয়ঙ্কর কর্তৃত্ব ছিল। নিলয়ের জীবনে যা কিছু ঘটে গেছে, সেগুলোর বিষয়ে তুমি কোনো প্রশ্ন তুলবে না। সে কি করে বা না করে তা তোমার বিষয় নয়। তোমার কাজ শুধু বাচ্চাদের খেয়াল রাখা। বুঝতে পেরেছ? আনিকার ভেতরে একটা শীতল স্রোত নেমে গেল। এই বাবা মা কি নিলয়ের সমস্ত অন্ধকার দিক সম্পর্কে জানে? আর কেনই বা তারা নিলয়ের অতীত নিয়ে কথা বলতে বারণ করছেন? এতদিন পর তাদের হঠাৎ আবির্ভাব কি কেবলই পারিবারিক কারণ, নাকি এই রহস্যময় আগমনের পেছনে লুকিয়ে আছে নিলয়ের সেই অন্ধকার অতীত এবং রায়হান খান? নিলয় বাবা মায়ের দিকে অসহায় চোখে তাকাল। তার মুখ দেখে মনে হচ্ছে সে আরেক নতুন বিপদের মুখে পড়েছে। সত্যের মুখ খোলার মুহূর্তেই সে নীরব হয়ে গেল। আনিকা অনুভব করল সে এখন শুধু নিলয়ের জালের ভেতরেই নয়, তার শ্বশুরবাড়ির এক অচেনা জটিল রহস্যের বেড়াজালে জড়িয়ে যাচ্ছে। আনিকা অনুভব করল সে এখন শুধু নিলয়ের জালের ভেতরেই নয়, তার শ্বশুরবাড়ির এক অচেনা জটিল রহস্যের বেড়াজালে জড়িয়ে যাচ্ছে।
নিলয়ের বাবা মায়ের অপ্রত্যাশিত উপস্থিতি এবং তাদের শীতল কর্তৃত্ব তাকে এক নতুন বিপদের দিকে ঠেলে দিল। মা, বাবা, আপনারা বরং আপনাদের ঘরে যান। নিলয় দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এল। আমি আনিকাকে সবকিছু বুঝিয়ে বলছি। আপনারা দীর্ঘ ভ্রমণ করে এসেছেন। বিশ্রাম প্রয়োজন। নিলয়ের মা রুবি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ছেলের দিকে আরেকবার আনিকার দিকে তাকালেন। মনে রেখো নিলয়, আমরা এখানে কেন এসেছি। তুমি কোনো ভুল করবে না। আর তুমি। তিনি আনিকার দিকে তাকিয়ে নির্দেশ দিলেন। বাচ্চাদের খেয়াল রাখবে। আর কোনো প্রশ্ন নয়। শফিক সাহেব, নিলয়ের বাবা, শুধু একটি শীতল হু বলে স্ত্রীকে নিয়ে বসার ঘর থেকে বেরিয়ে গেলেন। তাদের পদশব্দে যেন কর্তৃত্বের সুর বাজছিল। তারা চলে যাওয়ার পর নিলয় দ্রুত দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াল। তার চোখ আনিকার দিকে। সেই চোখে এখন আর হতাশা নয়, এক স্পষ্ট আতঙ্ক। ওরা কেন এলেন? নিলয়? আনিকা চাপা স্বরে জিজ্ঞেস করল। তারা কি জানেন আপনার অতীত অন্ধকার? আর কেনই বা তারা আমাকে চুপ থাকতে বললেন? নিলয় বিধ্বস্তের মতো সোফায় বসে পড়ল। তারা সবকিছু জানেন। আনিকা, আসলে এই অন্ধকার জগৎ, এই ব্যবসা, সবটাই তাদেরই সৃষ্টি। তারা বহু বছর আগে এই জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এখন রায়হানের বিপদ অনুভব করে তারা ফিরে এসেছেন আমাকে নিয়ন্ত্রণ করতে। নিয়ন্ত্রণ? আনিকার ভ্রু কুঁচকে গেল। হ্যাঁ। নিলয় মাথা নাড়ল। তারা চান না আমি পুলিশকে কিছু জানাই বা এই ব্যবসা থেকে বেরিয়ে আসি। তারা রায়হানকে অন্যভাবে হারাতে চান। আর তারা চান তুমি চুপ থাকো। কারণ তারা জানেন তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা। নিলয় উঠে আনিকার হাত ধরল। আমি দুঃখিত, আনিকা। আমি জানতাম না যে তারা এভাবে হঠাৎ ফিরে আসবেন। আমি শুধু জানতাম রায়হান আরিয়ানের ছদ্মবেশে আমার কাছে আছে। কিন্তু এখন আমার সামনে দুটো বিপদ, একদিকে রায়হানের প্রতিশোধ, আরেকদিকে আমার বাবা মায়ের নিয়ন্ত্রণ। আনিকা তার হাত ছাড়িয়ে নিল। তাহলে আপনি কি করবেন? আপনি কি তাদের কথা শুনবেন? আরিয়ানের মুখোশ পরা রায়হানকে কি আপনি তাদের হাতে তুলে দেবেন? নিলয় দীর্ঘশ্বাস ফেলল। আমার বাবা মা বিপজ্জনক, আনিকা। কিন্তু তারা রায়হানের কৌশলগুলো ভালো বোঝেন। এখন আমার কাছে সময় নেই। আমাকে তাদের কথা শুনতে হবে। অন্তত কিছুদিনের জন্য। আর তোমাকে। নিলয় আনিকার চোখে চোখ রাখল। তোমাকে তাদের সামনে দেখাতে হবে যে তুমি ভীত, সরল এবং তাদের নিয়ন্ত্রণে আছো। আমি কেন তাদের সামনে দুর্বল সাজো? আনিকা জানতে চাইল। কারণ সেটাই রায়হানকে বিশ্বাস করাবে যে তোমার মাধ্যমে আমাকে টার্গেট করা সহজ। নিলয় বলল, কিন্তু তুমি ভেতরে ভেতরে আমার সঙ্গে থাকবে। তুমি তাদের প্রতিটি পদক্ষেপ আমাকে জানাবে। আমার বাবা মা চান আমি যুদ্ধ করি। কিন্তু আমি চাই তুমি আর বাচ্চারা নিরাপদ থাকো। আনিকা এক কঠিন সিদ্ধান্ত নিল। এই মুহূর্তে নিলয়ের ওপর রাগ করে সরে গেলে সে রায়হানের হাতে পড়বে। আর নিলয়কে একা ছাড়লে সে তার পরিবারের জালে আটকা পড়বে। ঠিক আছে, নিলয়। আনিকা শান্ত স্বরে বলল। আমি আপনার বাবা মায়ের কথা শুনব। তাদের সামনে ভীত সেজে থাকব। কিন্তু আমি আপনার জন্য লড়ব। আর আমি রায়হান খানের ওপর নজর রাখব। নিলয়ের মুখে কৃতজ্ঞতা ফুটে উঠল। ধন্যবাদ, আনিকা। ধন্যবাদ নয়, আনিকা বলল। এখন আমাকে বলুন, রায়হান এখন ঠিক কি চাইছে? আর আমরা তাকে কিভাবে বোকা বানাবো? নিলয় হাসল। সেই হাসি ছিল আত্মবিশ্বাসী। রায়হান চাইছে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে। আর আমরা তাকে বোঝাব তুমি তার জন্য সহজ লক্ষ্য। নিলয় আরিয়ানের সঙ্গে তাদের শেষ সাক্ষাৎকারের কথা আনিকাকে বিস্তারিত বলতে শুরু করল।
আনিকা এখন এক ডবল গেমের অংশ। সে নিলয়ের বিরুদ্ধে তার শ্বশুর শাশুড়ির কাছে নিরীহ এবং নিলয়ের শত্রুর কাছে সহজ টার্গেট সেজে থাকবে। ঘরটা নিস্তব্ধ। একটু আগের ঝড়টা যেন এখনো থমকে আছে ঘরের বাতাসে। নিলয় মাথা নিচু করে বসে আছে। তার দুহাতের আঙুলগুলো চুলের ভেতর শক্ত করে গাঁথা। আনিকা তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার দৃষ্টি ঝাপসা। একটু আগে শোনা সত্যটা তার মাথার ভেতর হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে। আরিয়ান, যাকে সে দেবর হিসেবে শ্রদ্ধা করত, সেই আসলে রায়হান খান? আনিকা ধীর পায়ে নিলয়ের সামনে গিয়ে দাঁড়ায়। তার গলা শুকিয়ে কাঠ, তবুও সে নিজেকে সামলে নেয়। নিলয়, আনিকা ডাকে। নিলয় মুখ তোলে। তার চোখে এখন আর সেই কঠোরতা নেই, আছে এক গভীর ক্লান্তি। সে আনিকার হাতটা ধরে। তার হাতটা কাঁপছে। আমাকে ক্ষমা করো আনিকা, নিলয় অস্ফুট স্বরে বলে। আমি তোমাকে এই নোংরা খেলার মধ্যে আনতে চাইনি। আমি ভেবেছিলাম তোমাকে আমার নামের চাদরে জড়িয়ে রাখলে ওরা তোমাকে ছুঁতে পারবে না। কিন্তু আমি ভুলছিলাম। রায়হান তোমাকে আমার দুর্বলতা বানিয়ে ফেলেছে। আনিকা হাতটা ছাড়িয়ে নেয় না। সে নিলয়ের পাশে বসে পড়ে। সে আমাকে কেন চায়? শুধুই প্রতিশোধ? নিলয় আনিকার চোখের দিকে তাকায়। প্রতিশোধ তো আছেই, কিন্তু সে তোমাকে জিততে চায়। সে মনে করে আমার যা কিছু প্রিয় তা কেড়ে নেওয়াই তার জয়। সে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাকে জীবিত লাশও বানাতে চায়। তাহলে এখন উপায়? আনিকার গলায় ভয়ের বদলে এখন জেদ। নিলয় সোজা হয়ে বসে। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। উপায় একটাই, অভিনয়। অভিনয়? হ্যাঁ। রায়হান মনে করে তুমি খুব সাধারণ, ভীতু একটা মেয়ে। সে ভাবে সত্যটা জানার পর তুমি আমাকে ঘৃণা করবে, ভয় পাবে। আমাদের সেটাই কাজে লাগাতে হবে। তোমাকে দেখাতে হবে যে তুমি আমার ওপর বিরক্ত। তুমি এই সংসার আর এই বিপদ থেকে পালাতে চাও। ও যখন দেখবে তুমি আমার ওপর থেকে বিশ্বাস হারিয়েছ, তখন ও তোমাকে উদ্ধার করার জন্য হাত বাড়াবে। আনিকার বুকটা কেঁপে ওঠে। আর আপনি? আপনি কি করবেন? আমি ভিলেন হয়েই থাকব। নিলয় ম্লান হাসে। যতদিন না ওকে আমরা ফাঁদে ফেলতে পারছি, ততদিন আমি তোমার কাছে খারাপ হয়েই থাকব। পারবে তো আনিকা? আমার দিকে ঘৃণার চোখে তাকাতে পারবে তো? আনিকা কিছু বলার আগেই সিঁড়িতে ধূপধাপ শব্দ শোনা যায়। ওরা দুজনেই চমকে তাকায়। রায়না আর রায়ান দৌড়ে নিচে নেমে আসছে। ওদের হাতে আঁকিবুকি করা খাতা। মা, দেখো, আমি তোমার ছবি এঁকেছি। রায়না আধো আধো গলায় চিৎকার করে ওঠে। আনিকা চোখের পানিটা দ্রুত মুছে ফেলে। সে হাসি মুখেই হাত বাড়িয়ে দেয়। কই দেখি মা। বাচ্চা দুটো এসে আনিকাকে জড়িয়ে ধরে। নিলয় একদৃষ্টে তাকিয়ে থাকে ওদের দিকে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। নিলয় আর আনিকা একে অপরের দিকে তাকায়। দারোয়ান ইন্টারকমে জানায়, আরিয়ান সাহেব এসেছেন। নিলয়ের মুখ কঠিন হয়ে যায়। সে আনিকার কানের কাছে ফিসফিস করে বলে, মনে রেখো আনিকা। আরিয়ান যখন ঘরে ঢোকে, তার মুখে সেই চিরচেনা অমায়িক হাসি। হাতে একটা বড় চকোলেটের প্যাকেট। আরে, আমার চ্যাম্পিয়নরা দেখি এখানেই। আরিয়ান বাচ্চা দুটোর দিকে এগিয়ে যায়। বাচ্চারা চকোলেট পেয়ে খুশি। কিন্তু আনিকা লক্ষ্য করে, আরিয়ানের চোখ বাচ্চাদের দিকে নেই। সে আর চোখে আনিকাকে দেখছে। শিকারী যেমন তার শিকারকে মেপে নেয়, ঠিক তেমনভাবে। ভাবি, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আরিয়ান বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে আনিকার দিকে ফেরে। তার গলায় কৃত্রিম দরদ। নিলয় কি আপনাকে খুব প্রেসার দিচ্ছে? আসলে ও তো ব্যবসায় বোঝে, মানুষের মন বোঝে না। আনিকা মেঝের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের শেখানো বুলি ওড়ানোর আগে তার বুকটা ধক করে ওঠে। তবুও সে বলে, আমি জানি না ভাই, আমি আসলে বুঝতে পারছি না কি করা উচিত। এত ঝামেলা,
এত শত্রুতা? আমি শুধু বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে চাই। আরিয়ানের চোখে চিকচিক করে ওঠে জয়ের আনন্দ। সে এক পা এগিয়ে আসে। শান্তি তো আপনি ডিজার্ভ করেন ভাবি। এই দমবন্ধ করা পরিবেশে কেউ থাকতে পারে না। নিলয় হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসা বিষাক্ত। ও আপনাকে বিপদ ছাড়া কিছু দিতে পারবে না। নিলয় এতক্ষণ চুপ ছিল। এবার সে ধমকের সুরে বলে ওঠে, আরিয়ান, আমার স্ত্রীর সঙ্গে কি কথা বলছো তুমি? এটা আমার ফ্যামিলি ম্যাটার। আরিয়ান নিলয়ের দিকে তাকায়। তার চোখে তাচ্ছিল্য। ফ্যামিলি ম্যাটার তো তখনই থাকে নিলয়, যখন ফ্যামিলির মানুষরা সুখে থাকে। ভাবির মুখের দিকে তাকিয়ে দেখ। ভয় মেয়েটা শুকিয়ে গেছে। সে আবার আনিকার দিকে ফেরে, খুব নিচু স্বরে, যেন শুধু আনিকাই শুনতে পায়। এমনভাবে বলে, চিন্তা করবেন না, আমি আছি। আপনার যখনই দম বন্ধ লাগবে আমাকে ডাকবেন। আমি আপনাকে এই খাঁচা থেকে বের করে আনব। আরিয়ান চলে যায়। যাওয়ার আগে নিলয়ের দিকে একটা বিজয়ী হাসি ছুড়ে দিয়ে যায়। দরজা বন্ধ হতেই নিলয় সোফায় বসে পড়ে। সে বড় করে একটা শ্বাস নেয়। ও টোপ গিলেছে। নিলয় আনিকার দিকে তাকায়। ও বিশ্বাস করেছে যে তুমি আমার ওপর বিরক্ত। ও এখন অপেক্ষা করবে তুমি কখন ওর কাছে সাহায্য চাও। আনিকা বাচ্চাদের জড়িয়ে ধরে বসে থাকে। তার মনে হয় সে এক আগুনের ওপর দিয়ে হাঁটছে। রাত গভীর। জানালার বাইরে ঝিঝি পোকার একটানা শব্দ, যেন আসন্ন বিপদের সতর্কবার্তা। আনিকা জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। রায়না আর রায়ান অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে। ওদের মাসুম চেহারাগুলোর দিকে তাকালে আনিকার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। এই নিষ্পাপ শিশুগুলো জানে না তাদের বাবাকে ঘিরে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। পেছনে থেকে একটা হাত আনিকার কাঁধে আলতো করে স্পর্শ করে। আনিকা চমকে ওঠে না। সে জানে এটা নিলয়। ঘুমাবে না? নিলয়ের গলাটা বড্ড ক্লান্ত শোনায়। আনিকা ঘুরে দাঁড়ায়। নিলয়ের চোখের নিচে কালির দাগ স্পষ্ট। এই মানুষটা সারাদিন নিজের ভেতরের ঝড়টা লুকিয়ে রাখে। শুধু এই রাতের আধারেই তার মুখোশটা খসে পড়ে। ঘুম আসছে না। আনিকা ফিসফিস করে বলে, আমার খুব ভয় করছে নিলয়। আরিয়ান মানে রায়হান যেভাবে আজ কথা বলল, ওর চোখের দৃষ্টি আমার মনে হচ্ছিল ও আমাকে ভেতর থেকে পড়ে ফেলছে। আমি কি পারবো এই অভিনয় চালিয়ে যেতে? নিলয় আনিকার কপালে হাত রাখে। তার স্পর্শে একটা অদ্ভুত নির্ভরতা। তোমাকে পারতেই হবে আনিকা। তুমি ছাড়া আমার আর কোনো শক্তি নেই। আজ তুমি যেভাবে পরিস্থিতি সামলেছ, আমি অবাক হয়ে গেছি। তুমি শুধু আমার বাচ্চাদের মা নও, তুমি আজ আমার ঢাল হয়ে দাঁড়িয়েছ। নিলয়ের কথায় আনিকার চোখে পানি চলে আসে। সে মাথা নিচু করে বলে, আমি ঢাল হতে চাই না, আমি শুধু শান্তি চাই। এই দমবন্ধ করা জীবন আমার সহ্য হচ্ছে না। আর কটা দিন? নিলয় আনিকার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেব। রায়হান ভাবছে ও শিকারী, কিন্তু ও জানে না ও নিজেই ফাঁদে পা দিয়েছে। এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। ও তোমাকে ফোন করতে পারে, দেখা করতে চাইতে পারে। তোমাকে সব সময় সেই অসহায় ভাবটা ধরে রাখতে হবে। পরের দিন সকাল। খাবার টেবিলে পিনপতন নীরবতা। নিলয় কফি খাচ্ছে, হাতে খবরের কাগজ। আনিকা বাচ্চাদের প্লেটে খাবার তুলে দিচ্ছে। রায়না আর রায়ান চুপচাপ খাচ্ছে। ওরাও যেন বুঝতে পারছে বাড়ির পরিবেশটা স্বাভাবিক নয়। আজ আমি একটু দেরি করে ফিরব। নিলয় খবরের কাগজ থেকে মুখ না তুলেই রুক্ষ স্বরে বলে। এটা তার অভিনয়ের অংশ, তা আনিকা জানে, কিন্তু তবুও বুকটা ছ্যাঁত করে ওঠে। দেরি হবে কেন? আনিকাও তার চরিত্রে ঢুকে পড়ে। গলার স্বরে বিরক্তি আর অভিমান। রোজ রোজ তোমার দেরি হয়। বাচ্চাদের দিকে একটু সময় দেওয়ার প্রয়োজনও মনে করো না? নিলয় কফির মগটা শব্দ করে টেবিলে রাখে। অফিসের প্রেশার তুমি বুঝবে না আনিকা।
অযথা তর্ক করো না, আমার মাথায় এমনিতেই অনেক টেনশন। নিলয় উঠে পড়ে বাচ্চাদের দিকে না তাকিয়েই হনহন করে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দ তার যেন আনিকার বুকে গিয়ে লাগে। ঠিক তখনই আনিকার ফোনটা বেজে ওঠে। একটা অচেনা নম্বর। আনিকার হাতটা কেঁপে ওঠে। সে কি ধরবে নাকি কেটে দেবে? সে আর চোখে কাজের মেয়ে রহিমা খালার দিকে তাকায়। সালমা খালা টেবিলে কাপড় মুছছে। নিলয় বলেছিল বাড়ির দেওয়ালেরও কান আছে। আনিকা ফোনটা ধরে কানে লাগায়। হ্যালো, কেমন আছেন ভাবি? ওপাশের গলাটা শুনেই আনিকার সর্বশরীরে একটা শীতল স্রোত বয়ে যায়। আরিয়ান। আনিকা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। সে ফোনটা নিয়ে বারান্দার দিকে পা বাড়ায়। গলার স্বরে কান্না মেশানো ভাব ফুটিয়ে তোলে। কে? আরিয়ান ভাইয়া? হ্যাঁ ভাবি। নিলয় বেরিয়ে গেল দেখলাম। ওর চেহারায় বেশ রাগ। সকালবেলায় কি ঝগড়া হলো নাকি? আরিয়ানের গলায় সেই কদর্য আনন্দটা স্পষ্ট। আনিকা বারান্দার রেলিংটা শক্ত করে ধরে। আর বলবেন না ভাইয়া, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। উনি তো আমার কোনো কথাই শুনতে চান না। শুধু অফিস আর ব্যবসা। আমরা যে মানুষ, আমাদেরও যে মন আছে, সেটা উনি বুঝতেই চান না। ওপাশ থেকে আরিয়ানের দীর্ঘশ্বাস শোনা যায়। আমি জানতাম ভাবি, নিলয় আপনাকে ডিজার্ভ করে না। আপনি কত নরম মনের মানুষ। আরও পাথর। আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আমি কি করব ভাইয়া? আমার বাচ্চাদের জন্য আমি কোথাও যেতেও পারছি না। আনিকা ফুপিয়ে ওঠার ভান করে। কাঁদবেন না ভাবি, চোখের পানি ফেলার জন্য আপনার জন্ম হয়নি। আমি আছি তো, আপনি শুধু একটু ধৈর্য ধরুন। আমি খুব তাড়াতাড়ি আপনাকে এই নরক থেকে বের করে আনব। নিলয়কে আমি, মানে, আমি সব ব্যবস্থা করছি। আনিকা বুঝতে পারে আরিয়ান উত্তেজিত হয়ে প্রায় কিছু একটা বলে ফেলছিল। আপনি আপনি কি করবেন? আনিকা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে। সেটা এখন না জানাই ভালো। শুধু এটুকু জেনে রাখুন, আপনার মুক্তির চাবিকাঠি আমার হাতে। নিলয় আপনাকে আর বেশি দিন কষ্ট দিতে পারবে না। আপনি সাবধানে থাকবেন। আর হ্যাঁ, এই নাম্বারে যখন খুশি আমাকে ফোন দেবেন। নিলয় যেন জানতে না পারে। লাইনটা কেটে যায়। আনিকা ফোনটা বুকের কাছে ধরে দাঁড়িয়ে থাকে। তার হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। আরিয়ান কি নিলয়ের কোনো ক্ষতি করার পরিকল্পনা করছে, নাকি অন্য কিছু? আনিকা যখন ঘরে ফিরবে বলে ঘুরল, হঠাৎ দেখল সালমা খালা দরজার আড়ালে দাঁড়িয়ে। আনিকাকে দেখে সে চমকে সরে গেল। আনিকার মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। রহিমা খালা কি আড়ি পেতে কথা শুনছিল? তবে কি এই বাড়ির ভেতরেও আরিয়ানের গুপ্তচর আছে? আনিকা দ্রুত পায়ে ভেতরে ঢোকে। এখন তার মনে হচ্ছে এই বিশাল বাড়িটা আসলে একটা চতুগৃহ। আর সে আর নিলয় দাঁড়িয়ে আছে বারুদের স্তূপের ওপর। যে কোনো সময় একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি পুরোটা জ্বালিয়ে দিতে পারে। কিন্তু আনিকা হার মানবে না। সে তার অচেনা সত্তা দিয়ে এই যুদ্ধের শেষ দেখে ছাড়বে। পরদিন সকাল। নিলয়ের পরিকল্পনা মতো আজ সকাল 10টায় আনিকার বাবার বাড়ি যাওয়ার কথা। পুরো বাড়িতে একটা টানটান উত্তেজনা। নাস্তার টেবিলে নিলয়ের বাবা মাও বসেছেন। শফিক সাহেব, নিলয়ের বাবা, চায়ে চুমুক দিয়ে বললেন, কি রে নিলয়, সকাল সকাল বাড়িতে এত তোড়জোড় কিসের? কোথাও যাবি নাকি তোরা? নিলয় আর চোখে একবার রান্নাঘরের দিকে তাকালো। সালমা খালা কান খাড়া করে দাঁড়িয়ে আছে। নিলয় স্বাভাবিক গলায় বলল, না বাবা, আমি না। আনিকা আর বাচ্চাদের কয়েকদিনের জন্য ওর বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তোমাদের তো থাকতেই বললাম, কিন্তু তোমরাও তো বিকেলে গ্রামে ফিরে যাবে বললে। রুবি বেগম, নিলয়ের মা, অবাক হয়ে বললেন, হঠাৎ বৌমা বাবার বাড়ি যাবে কেন? আমরা এলাম, আর ও চলে যাচ্ছে? আনিকা মাথা নিচু করে বলল, না মা, আসলে বাবার শরীরটা একটু খারাপ, তাই কয়েকদিনের জন্য গিয়ে দেখে আসতাম। আপনারা তো বিকেলেই চলে যাচ্ছেন।
তাই ভাবলাম। শফিক সাহেব মাথা নাড়লেন। আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাস। আর নিলয়, তুই আমাদের গাড়ির ব্যবস্থাটা করে রাখিস। নিলয় স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবা মাকে এই মিথ্যে নাটকের মধ্যে না জড়ালেই ভালো। তারা বয়স্ক মানুষ। রায়হানের মতো শয়তানের সাথে পাল্লা দেওয়া তাদের কাজ নয়। বিকেলেই তারা গ্রামে চলে গেলে নিলয় নিশ্চিন্তে তার শেষ চালটা চালতে পারবে। ঘড়িতে কাটায় কাটায় 10টা। বাড়ির গেটে নিলয়ের গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভার লাগেজ তুলছে। আনিকা রায়না আর রায়ানকে নিয়ে গাড়িতে উঠল। নিলয় জানালার কাছে এসে দাঁড়ালো। সাবধানে থেকো, নিলয় এমনভাবে বলল যেন সত্যিই বিদায় দিচ্ছে। কিন্তু তার চোখের ইশারা আনিকা ঠিকই বুঝে নিল। আপনিও নিজের খেয়াল রাখবেন। আনিকাও অভিনয়টা চালিয়ে গেল। গাড়ি স্টার্ট দিল। গেট পেরিয়ে গাড়িটা যখন রাস্তায় নামল, একটু দূরেই দাঁড়িয়ে থাকা একটা কালো রঙের প্রাডো জিপের দিকে নিলয়ের নজর গেল। গাড়ির কাঁচটা কালো, কিন্তু নিলয় জানে ভেতরে কে বসে আছে। রায়হান। রহিমা খালার দেওয়া খবরে বিশ্বাস করে রায়হান শিকার ধরতে এসেছে। নিলয় মুচকি হাসল। সে পকেট থেকে ফোন বের করে কাউকে একটা মেসেজ দিল। টোপ নড়াচড়া করেছে। অ্যাকশন শুরু করো। আনিকার গাড়িটা মূল রাস্তা ছেড়ে একটু নির্জন বাইপাস রোডে উঠতেই পেছনের কালো প্রাডোটা গতি বাড়াল। ড্রাইভার আয়নায় তাকিয়ে বলল, ম্যাম, একটা গাড়ি মনে হয় আমাদের ফলো করছে। আনিকা বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল। ভয়ের অভিনয় করতে করতে এখন তার সত্যিই ভয় করছে। নিলয়ের প্ল্যান কি ঠিকঠাক কাজ করবে? কালো গাড়িটা সাকরে এসে আনিকার গাড়ির সামনে ব্রেক কষল। আনিকার ড্রাইভার বাধ্য হয়ে গাড়ি থামালো। কালো গাড়ি থেকে নেমে এল রায়হান। তার পরনে জ্যাকেট, চোখে সানগ্লাস, ঠোঁটে সেই কুটিল হাসি। সে এগিয়ে এসে আনিকার গাড়ির জানালায় টোকা দিল। কি ভাবি, আমাকে না বলেই চলে যাচ্ছিলেন? আনিকা কাজ নামাল। আরিয়ান ভাইয়া, আপনি এখানে? আমি তো সবসময় আপনার আশেপাশেই থাকি ভাবি। আরিয়ান গাড়ির লক খুলতে ইশারা করল। নিলয়ের ওই ভাঙা গাড়িতে করে আর কতদূর যাবেন? নামুন, আমার গাড়িতে আসুন। আজ থেকে আপনার আর বাচ্চাদের দায়িত্ব আমার। কিন্তু, কোনো কিন্তু নয়। নিলয় আপনাকে রক্ষা করতে পারবে না। ও তো নিজের বাবা মাকেই সামলাতে ব্যস্ত। আসুন। আরিয়ান নিজেই দরজা খুলে আনিকার হাত ধরল। ঠিক সেই মুহূর্তে চারপাশ থেকে সাইরেনের শব্দ শোনা গেল। আরিয়ান চমকে উঠল। সে এদিক ওদিক তাকালো। দুটো পুলিশ ভ্যান এবং নিলয়ের গাড়ি তাদের ঘিরে ফেলেছে। নিলয় গাড়ি থেকে নামল। তার হাতে একটা পিস্তল, লাইসেন্স করা, আর মুখে বিজয়ের হাসি। খেলা শেষ রায়হান। নিলয় চিৎকার করে বলল, তুই ভেবেছিলি আমার স্ত্রীকে কিডন্যাপ করবি? তুই জানতি না, ওটা কিডন্যাপ ছিল না, ওটা ছিল তোর জন্য পাতা ফাঁদ। আরিয়ান আনিকার হাত ছেড়ে দিয়ে পকেট থেকে বন্দুক বের করার চেষ্টা করল। কিন্তু তার আগেই পুলিশ তাকে লক্ষ্য করে পজিশন নিয়ে নিয়েছে। হাত তোলো মি। রায়হান খান। আরিয়ানে ছদ্মবেশ ধরে এতদিন সবাইকে বোকা বানানোর জন্য আপনাকে গ্রেফতার করা হচ্ছে, পুলিশ অফিসারের হুঙ্কার। রায়হান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সাজানো সাম্রাজ্য, আরিয়ানের নিখুঁত মুখোশ, সবাই এক মুহূর্তে খসে পড়ল। সে বিশ্বাসই করতে পারছে না। ওই ভীতু সাধারণ মেয়েটা, আনিকা, আসলে নিলয়ের এই প্ল্যানের মূল অংশ ছিল। আনিকা গাড়ি থেকে নেমে নিলয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে আর ভয় নেই, আছে ঘৃণা। অন্যের রূপ ধরে মানুষের মন জয় করা যায় না রায়হান সাহেব। আনিকা শান্ত গলায় বলল, আপনি মুখোশ পাল্টেছেন ঠিকই, কিন্তু নিজের শয়তানি স্বভাবটা পাল্টাতে পারেননি। পুলিশ রায়হানকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাচ্ছে। নিলয় আনিকা আর বাচ্চাদের জড়িয়ে ধরল। দূরের আকাশে মেঘ কেটে রোদ উঠছে। একটা দীর্ঘশ্বাস ফেলল নিলয়। তার প্রতীক্ষার অবসান হল। 6 মাস পর। বারান্দার গ্রিল বেয়ে মানি প্ল্যান্টের লতাগুলো বেশ বড় হয়েছে। বিকেলের নরম রোদ এসে পড়েছে সেই সবুজ পাতার ওপর।
আনিকা হাতে ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি বাগানের দিকে, যেখানে রায়না আর রায়ান দৌড়াদৌড়ি করছে। ওদের হাসির শব্দে পুরো বাড়িটা যেন গমগম করছে। গত 6 মাসে জীবনটা কেমন পাল্টে গেছে। রায়হানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। জালিয়াতি এর খুনের চেষ্টার দায়ে সে এখন জেলে পড়ছে। সালমা খালাকে বিদায় করা হয়েছে। আর নিলয়ের বাবা মা, তারা সবকিছু মিটমাট হওয়ার পর গ্রামে ফিরে গেছেন। যাওয়ার আগে রুবি বেগম আনিকার মাথায় হাত রেখে বলে গেছেন, সংসারটা আগলে রেখো মা। সেই স্পর্শে আর কোনো শীতলতা ছিল না, ছিল নির্ভরতা। কি ভাবছ এত? পেছনে থেকে নিলয়ের ভরাট কণ্ঠস্বর। আনিকা ঘুরে তাকায়। অফিস থেকে ফিরেই নিলয় বারান্দায় চলে এসেছে। পরনে এখনো অফিসের ফর্মাল শার্ট, হাতাটা কোণি পর্যন্ত গোটানো। চেহারায় সেই ক্লান্তির ছাপ আর নেই, আছে এক প্রশান্ত দীপ্তি। আনিকা চায়ের কাপটা নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। ভাবছিলাম, দিনগুলো কত দ্রুত বদলে যায়। কদিন আগেও মনে হচ্ছিল আমরা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে আছি। আর আজ? নিলয় চায়ের কাপে চুমুক দিয়ে আলতো হাসল। আজ সেই দুঃস্বপ্ন শেষ। তুমি পাশে ছিলে বলেই এটা সম্ভব হয়েছে আনিকা। তুমি না থাকলে আমি হয়তো রায়হানের পাতা ফাঁদে কবেই শেষ হয়ে যেতাম। আনিকা ম্লান হাসে। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। নিলয় কাপটা রেলিংয়ে রেখে আনিকার দুকাত ধরে তাকে নিজের দিকে ফেরালে। তার চোখে গভীর ভালোবাসা। শুধু দায়িত্ব? শুধুই কি দায়িত্ব ছিল আনিকা? ভালোবাসার ছিটেফোঁটা কি ছিল না? আনিকা লজ্জায় চোখ নামিয়ে নেয়। এই কমাসে নিলয়ের প্রতি তার অনুভূতি যে কতটা গভীর হয়েছে তা সে নিজেও জানে না। এই মানুষটা তার সবটুকু দিয়ে তাকে আগলে রেখেছে। হঠাৎ রায়না দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে। বাবা, বাবা, দেখো ভাইয়া আমাকে খেলতে নিচ্ছে না। রায়ানও পেছনে পেছনে এল। মিথ্যে কথা বাবা, ও চিটিং করে। নিলয় হেসে ওঠে। সে নিচু হয়ে দুজনকে 2 হাতে কোলে তুলে নেয়। আচ্ছা, আজ আমি খেলবো তোমাদের সাথে। যে জিতবে তাকে আজ আইসক্রিম খাওয়ানো হবে। বাচ্চারা আনন্দে চিৎকার করে ওঠে। আনিকা মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখে। এই মানুষটাকে একসময় কত গম্ভীর আর রুক্ষ মনে হতো, আর আজ সে কত সহজ, কত প্রাণবন্ত। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আনিকা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। নিলয় বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। হঠাৎ সে লক্ষ্য করল, আনিকা চুল আঁচড়াতে আঁচড়াতে থেমে গেছে। সে আয়নার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার দৃষ্টি যেন অন্য কোথাও। নিলয় উঠে আনিকার পেছনে গিয়ে দাঁড়ায়। আয়নায় দুজনকে পাশাপাশি দেখাচ্ছে। কিছু কি বলবে আনিকা? সন্ধ্যা থেকে দেখছি তুমি কিছু একটা বলতে চাইছ, কিন্তু পারছ না। নিলয় জিজ্ঞেস করে। আনিকা ঘুরে নিলয়ের দিকে তাকায়। তার গাল দুটো সামান্য রক্তিম হয়ে ওঠে। চোখের পাতায় লজ্জা আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ। নিলয়। আনিকা খুব নিচু স্বরে ডাকে। বলো। আনিকা নিলয়ের ডান হাতটা টেনে নিয়ে নিজের পেটের ওপর রাখে। নিলয় অবাক হয়ে আনিকার চোখের দিকে তাকায়। আনিকার ঠোঁটের কোণে এক ছিলতে লাজুক হাসি ফুটে ওঠে। আমাদের পরিবারটা আর একটু বড় হতে চলেছে নিলয়। রায়না আর রায়ান, ওরা খুব তাড়াতাড়ি ওদের খেলার একজন নতুন সঙ্গী পাবে। নিলয় কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কথাটা মস্তিষ্কে পৌঁছাতে তার যেন একটু সময় লাগে। তারপর তার চোখের কোণ ভিজে ওঠে। সে বিশ্বাসই করতে পারছে না। এত বছরের যন্ত্রণা, এত যুদ্ধের পর সৃষ্টিকর্তা তাকে এত বড় পুরস্কার দিচ্ছেন। আনিকা, তুমি তুমি সত্যি বলছো? নিলয়ের গলার স্বর কেঁপে ওঠে। আনিকা মাথা নাড়ায়। হুম, আজই রিপোর্ট পেয়েছি। নিলয় আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আনিকাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ তার হাতে। ধন্যবাদ আনিকা, অনেক ধন্যবাদ।
তুমি আমাকে পূর্ণ করে দিলে। আমি কথা দিচ্ছি, রায়না আর রায়ানের মতো এই নতুন অতিথিও কখনো বাবার ভালোবাসার অভাব বোধ করবে না। আনিকা নিলয়ের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। তার মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যখন সে এই বাড়িতে অচেনা মা হয়ে পা রেখেছিল। ভয়, সংশয়ে তার বুক কাঁপছিল। আর আজ সে এই সংসারের হৃৎপিণ্ড। বাইরে হয়তো আবার ঝিঝি লাগছে, কিন্তু আনিকার মনে এখন আর কোনো ভয় নেই। নিলয় আছে, বাচ্চারা আছে, আর তার ভেতরে বেড়ে উঠছে এক নতুন প্রাণ। অচেনা মা আর অচেনা রইল না। সে এখন শুধুই মা, ভালোবাসার, নির্ভরতার, আর এক সুখী পরিবারের মা। সমাপ্ত।